তো বাস থামিয়ে নেমে যাব। রায়হান আর কিছু বলে না। সে বুঝে যায় বান্ধবী এখনো আগের রাগ পুষিয়ে রেখেছে। বান্ধবীকে মানাতে তার অনেক কাঠ খোর পোহাতে পারে। বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালে বান্ধবী নেমে যায়। তার পেছন পেছন রায়হান নেমে যায়। বান্ধবী বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজতে থাকে। অনেকটা রাত হয়ে যাওয়ায় রাস্তায় রিক্সা নেই বললেই চলে। একটা রিক্সা পেয়ে বান্ধবী উঠে পড়ে। সাথে সাথে রায়হানও উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করে। বান্ধবী রেগে গিয়ে বলে, আপনি এই রিক্সায় উঠলেন কেন? নামুন। রিক্সা কি তোমার বাপের? রিক্সাই মামার। ওনার যাকে ইচ্ছা তাকে উঠাবেন, তাই না মামা? রিক্সাওয়ালা মামাও হেসে হ্যাঁ হ্যাঁ বলেন। বান্ধবী এবার রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বলে। সে নেমে যাবে। রায়হান একটু এগিয়ে রিক্সাওয়ালা মামাকে আস্তে আস্তে করে বলে, মামা, বউ রাগ করেছে, আপনি রিক্সা থামায়েন না। রিক্সাওয়ালা মামা হাসছে। বান্ধবী রায়হানের কথা শুনতে পেয়েছে। সে অবাক, হতবাক। তাকে বউ বলে পরিচয় দিল। কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। রায়হান বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, এত রাগ ভালো না বান্ধবী। এটা আপনার 1 বছর আগে মাথায় রাখা উচিত ছিল। তার ছেলের সাথে বলে বান্ধবী। রায়হান মাথা নত করে ফেলে, কিছু বলে না। একসময় বান্ধবীর বাড়ি চলে আসলে সে নেমে যায়। রায়হান বান্ধবীকে উদ্দেশ্য করে অন্যদিকে তাকিয়ে বলে, নিজের সম্পত্তিকে পাহারা দেওয়া আমার হবু স্বামীগত অধিকার, বুঝলেন মামা? বান্ধবী কথাটা শুনতে পেলেও পিছু ফিরে তাকায় না। বাড়ির ভেতরে চলে গেলে রায়হান দীর্ঘশ্বাস ফেলে নিজের বাড়ির দিকে রওনা হয়। মেহরাদ ওই দিন সকালে অফিসে এসেই 5 দিনের ছুটির দরখাস্ত করেছে। গ্রহণ হলেই সে রাজধানীতে যাবে। মেহরাদের রাগ মাত্রাতিরিক্ত। সবসময় ভালো থাকে তাই বোঝা যায় না। হাইপার হলেই চলে। সেখানে তার ভালোবাসার মানুষ নাকি অন্য এক ছেলেকে ফিল করে, হ্যালোসিনেট করে। সে তো পারেনি ওই দিন রাতেই চলে যেতে। ইচ্ছে করে স্রোতের কল রিসিভ করেনি। বাসায় গিয়ে মজা বোঝাবে। বর্তমানে সে তার জন্য বরাদ্দকৃত কক্ষে কিছু পুরনো ফাইল দেখছিল। তখনই একজন গার্ড এসে তাকে জানায়, স্যার, একজন মেয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। মেহরাত অবাক হয়। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় তিনি? ওয়েটিং রুমে। আপনি যাবেন নাকি এখানে পাঠিয়ে দেব? এখানেই পাঠিয়ে দাও, হাতে অনেক কাজ। একটু ভেবে বলে মেহরাত। জি স্যার। বলে চলে যায় গার্ড। মিনিট 5 পরে দরজায় আবার নক হলে মেহরাত ভাবে গার্ড আবার এসেছে। সে ফাইলে নজর রেখেই গম্ভীর কণ্ঠে বলে, কামিন। তখনই একটা মেয়ের হাতে ট্রলি ব্যাগ নিয়ে ধীর পায়ে হেঁটে মেহরাদের টেবিলের সামনে এসে দাঁড়ায়। মেহরাত মাথা তুলে রমণীকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তার চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। সে বুঝতে পারছে না সে কি সত্যি দেখছে নাকি কল্পনা করছে। অস্ফুট স্বরে বলে ওঠে, স্রোতসিনী। স্রোত অধর প্রসারিত করে মেহরাতের দিকে এগিয়ে যায়। এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। অধর প্রসারিত করে জিজ্ঞেস করে, ভয় পেয়েছেন নাকি সারপ্রাইজড হয়েছেন মেজর মেহেরাদ সাদাফ? দুটোই। কিন্তু তুমি এখানে কিভাবে? কল্পনা করছি কি? থেমে থেমে জিজ্ঞেস করে মেহরাত। স্রোত এখানে আসবে এটা তার কল্পনাতে ছিল। স্রোত চমৎকার হেসে দুষ্টু বিস্বরে বলেন, আপনাকে বলেছিলাম না একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি তাকে ফিল করি, হ্যালোসিনেট করি। সে তো এখানেই থাকে, চট্টগ্রামে। তার সাথে দেখা করতেই তো এখানে এসেছি। প্রপোজাল অ্যাকসেপ্ট করা যায় কিনা ভাবছি। স্রোতকে দেখে মেহরাত যতটা অবাক হয়েছিল, খুশি হয়েছিল এক মুহূর্তে সব রাগে পরিণত হয়ে গেল। চেহারার রং পাল্টে গেল। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। তাও নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে বলে, আমাকে রাগিও না স্রোত। আমি সত্যি কথা বলছি, আমি তাকে সর্বত্র অনুভব করি। ভাব নিয়ে বলে স্রোত। এবার আর মেহরাত নিজের রাগ দমন করতে পারল না। এক হাত দিয়ে স্রোতের গাল চেপে ধরে আরেক হাত দিয়ে স্রোতের ডান হাত চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলে, ইচ্ছে করছে দাঁতগুলো একটা একটা করে খুলে ফেলি। শুনে রাখো, পাগুলো ভেঙে ঘরে বসিয়ে রাখবো, না হয় খুন করে মৃতদেহ সংরক্ষণ করে তার সাথে সংসার করব। অন্য কারোর কথা মাথাতেও আনবে না। বলে স্রোতকে ছেড়ে দিয়ে পেছন ফিরে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। স্রোত বুঝলো আর রাগানো যাবে না। সে মেহরাতকে জোর করে নিজের দিকে ঘোরালো। কিন্তু মেহরাত অন্যদিকে তাকিয়ে স্রোতের দিকে তাকাচ্ছেই না। স্রোত নিজের দুহাতের আজলে মেহরাতের মুখটা নিয়ে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলে, তাকান আমার দিকে। মেহরাত চুপ। তাকান না। মেহরাত এবার স্রোতের চোখে চোখ মেলালো, কিন্তু কিছুই বলল না। চোখ লাল হয়ে আছে। ঘটে কি নিয়ে ডিফেন্সে জব করছেন? মানে? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে মেহের। মানে নিজেকে নিয়ে নিজেই জেলাস ফিল করছেন মেজর সাহেব? আর ইউ সিরিয়াস? ইয়েস, আই অ্যাম। আমি যাকে ফিল করি, হ্যালোসিনেট করি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে 2 দিন আমার ফোন রিসিভ করছিল না, তাই আমি এখানে চলে এসেছি। বলে মেহরাতকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। ব্যাপারটা বুঝতে একটু সময় লাগে মেহরাদের। যখনই বুঝতে পারে তখনই এক হেঁচকা টানে স্রোতকে নিজের কাছে নিয়ে আসে। টান সামলাতে না পেরে স্রোত মেহরাদের বুকে গিয়ে পড়ে। মেহরাত স্রোতের কোমরে হাত রেখে ওর কপালে কপাল ঠেকায়। আবেশে দুজনের চোখই বন্ধ। মেহরাত নরম স্বরে বলে, কলিজা ফেটে যাচ্ছিল স্রোত, বুকটা চিনচিনে ব্যথা করছিল, আত্মায় যেন পানি আসলো এখন।
আর এমন মজা করো না প্লিজ, আমি সইতে পারি না। গতকাল রাতে স্রোত চট্টগ্রামের উদ্দেশ্যে বান্ধবীকে নিয়ে বাস স্টেশন পর্যন্ত আসে। বান্ধবী তাকে টিকিট কেটে বাসে উঠে দিয়ে গেছে। স্রোত বান্ধবীর সাথে পরামর্শ করে এসে সারা রাত বাসে থেকে ভোরের দিকে চট্টগ্রাম পৌঁছায়। তারপর একটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে 11টার দিকে চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশ্যে বের হয়। বর্তমানে স্রোত মেহরাদের সামনে বসে আছে। মেহরাদ কাজ করছে, কাজের ফাঁকে ফাঁকে স্রোতের দিকে তাকাত। চোখের ইশারায় স্রোতকে লেগ ফুল করছে আর হাসছে। স্রোত প্রথম রাগী দৃষ্টিতে তাকালেও এখন পাত্তা দিচ্ছে না। নিজেরই লজ্জা লাগছে, চোখের বসে কি কাজটাই না করে ফেললো। ঢাকা থেকে চট্টগ্রাম চলে এসেছে, এখন মেহরাদ তো তাকে পচাবেই, মজা নেবে। স্রোত বলেছিল হোটেলে ফিরে যেতে, মেহরাদ নিষেধ করে এখানেই বসে রেখেছে। কে কি ভাববে বলবে সেটা মেহরাদ ম্যানেজ করে নেবে। তখনই দরজা নক করে একজন মেয়ে ক্যাপ্টেন প্রবেশ করে। তার নাম ক্যাপ্টেন সামিরা সুলতান। সে গত 2 বছর যাবৎ মেহরাদকে পছন্দ করে। হাবভাবে বোঝা যায়, কিন্তু সরাসরি প্রকাশ করে। মেহরাদ রাগলে তার চাকরির উপর প্রভাব পড়তে পারে না, তবে তার হাবভাবে মেহরাদ বুঝেও পাত্তা দেয় না। সামিরা এক অপরিচিত সাধারণ নারীকে দেখে অবাক হয়। এখানে তো থাকার কথা না। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে অপ্রসন্ন হয়েছে। সামিরা অন্য কথা না বলে সোজা জিজ্ঞেস করে, স্যার উনি কে? মেহরাদের মুখ দেখে বোঝা যাচ্ছে প্রশ্ন শুনে সে মোটেও খুশি নয়। সে কিছু বলতে যাবে, তার আগে স্রোত বলে ওঠে, পরিচিত, একটা প্রয়োজনে এসেছিলাম। সামিরা স্রোতের দিকে তাকিয়ে আছে। মেহরাদের মুখ দেখে বোঝা যাচ্ছে স্রোতের উত্তর শুনে সে খুশি হয়নি, উল্টো রেগে গেছে। সে রাগান্বিত স্বরে সামিরাকে উদ্দেশ্য করে বলে, আপনি নিশ্চয়ই এই প্রশ্ন করার জন্য এখানে আসেননি, কেন এসেছেন সেটা বলুন। মেহরাদের কথা শুনে সামিরার মাথা নত হয়ে যায়। সে বলে, সরি স্যার। প্রয়োজনের কথা বলুন। কাটকাট গলায় বলে মেহরাদ। সামিরা জানালো এখনই মিটিং ডাকা হয়েছে সব অফিসারদের নিয়ে, মেহরাদকে যেতে হবে, সাথে আরো অনেক কিছুই বলল। স্রোত সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করেছে। মেয়েটার হাবভাব তার একদম ভালো লাগেনি। মেহরাদের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্রোতের কেন জানি এই দৃষ্টিটা ঠিক লাগছে না। মেহরাদ স্রোতকে অপেক্ষা করতে বলে মিটিং এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। মেহরাদ বেরিয়ে গেলে সামিরা স্রোতের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়, যা স্রোতের নজর এড়ায় না। সামিরা সন্দেহের দৃষ্টি দেখে, আপনারা কি সত্যিই পরিচিত? অন্য কোনো সম্পর্ক নেই তো? কেন বলুন তো? না এমনি। আপনি মেহেরাত স্যারকে পছন্দ করেন? জিজ্ঞেস করে স্রোত উত্তরের অপেক্ষায় সামিরার মুখ পানে চেয়ে আছে। প্রশ্নটা শুনে সামিরার মুখের রং চেঞ্জ হয়ে যায়। স্রোত যা বুঝার বুঝে গিয়েছে, রাগ লাগছে, তবু নিজেকে সামলে আবার বলে, আমাকে বলতে পারেন, আমি হেল্প করতে পারবো। কথাটা শুনে সামিরার মুখ উজ্জ্বল হয়ে সে আনন্দে বলে ওঠে, 2 বছর যাবৎ ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারিনি। অনেক চেষ্টাও করেছি, পাত্তা দেন নামাই। স্রোত এবার আর নিজেকে সামলাতে পারে না, রেগে গিয়ে বলে, এতদিন প্রকাশ করেননি আর করবেনও না। আমি মেহেরাত সাদাফের স্ত্রী, মিসেস স্রোতসিনী মেহেরাত সাদাফ। সামিরা বিস্ময়নী স্রোতের মুখ মানে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারে। থেমে থেমে বলে, মিটিং শুরু হয়ে যাবে, আসছি আমি। সামিরা চলে রেখে যায় রাগান্বিত স্রোতকে। স্রোত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কি করবে সে বুঝতে পারছে না। মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। বাসা থাকলে এতক্ষণ কিছু না কিছু ভেঙে ফেলতো, না হয় সাদা কাগজে লিখতে বসতো, লিখলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। এত কিছু না ভেবে টেবিলের উপর থেকে কাগজ নিয়ে লিখতে শুরু করে। প্রায় ঘন্টাখানেক পর মেয়েরা দেশে স্রোতের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে স্রোতের কাজ। স্রোতের চোখ মুখ রক্ত লাল হয়ে আছে আর ফোবাচ্ছে। মেহরাত বুঝে উঠতে পারলো না কি হয়েছে। সে স্রোতকে আগলে নিল, তারপর জিজ্ঞেস করলো, এই স্রোত, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বলো। স্রোত ফোপাচ্ছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই বলছে না। মেহরাত আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন কেন করছো? না বললে বুঝবো কিভাবে? আমি অত সহজে কাউকে নিজের করি না, আর একবার যদি করে ফেলি তাহলে তার উপর অন্য কারোর নজর আমি সহ্য করতে পারি না। আমার উপরেও কারোর নজর আমি মেনে নিব না, আপনার উপরেও কারোর নজর আমি মেনে নিব না। মানতে পারছি না আমি। আপনি আমার, একান্তই আমার, শুধুই আমার। আপনার উপর শুধু একজনের অধিকার, আর সেই একজনটা আমি, আর কেউ না। মেয়েরাদের প্রশ্নের প্রেক্ষিতে আচমকা তাকে জড়িয়ে ধরে কথাগুলো বলে স্রোত। স্রোতের এমন আচরণে মেয়েরাত অনেক বেশি অবাক হলেও কথাগুলো তাকে প্রশান্তি দিয়েছে। সে স্রোতকে চেয়ারে বসালো, তারপর 1 গ্লাস পানি এগিয়ে দিলে স্রোত তা এক নিঃশ্বাসে শেষ করে। মেহরাত স্রোতের মাথায় হাত বোলাচ্ছে। ফোপানো কিছুটা কমলে মেহরাত কি হয়েছে জানতে চায়। স্রোত মেহরাতের দিকে তাকিয়ে বলে, ওই অফিসারটা আপনাকে পছন্দ করে, ভালো নাকি বাসে জানেন আপনি? মেহরাদের একটু সময় লাগে বিষয়টা বুঝতে। মাথায় আসতে অট্ট হাসিতে মেতে উঠে। স্রোত কটমট করে তাকিয়ে বলে, আপনি হাসছেন? আমি হাসির কথা বলেছি? অবশ্যই হাসির কথা বলেছ। ক্যাপ্টেন সামিরার আচরণ আমি আগেই বুঝেছিলাম, কিন্তু আমলে নেইনি। মজার ব্যাপার হলো সে এঙ্গেজড, তবুও কেন এমন করে সেই জানে।
মেহেরাদ এখনো হাসছে। স্রোত নিজের বোকামি বুঝতে পেরে মুখ ফিরিয়ে বসে। মেহেরাদ নিজের আসনে বসতে তার নজর পড়ে টেবিলের উপর একটা কাগজ। সে কাগজটা হাতে নিলে তার অধর প্রসারিত হয়। সম্পূর্ণ পৃষ্ঠায় লেখা, মেজর সাহেব স্রোতসিনীর। চট্টগ্রামে মেহেরাদের নিজস্ব ফ্ল্যাট আছে, সেখানে সে একাই থাকে। সরকারি কোয়ার্টারে সে থাকে না। প্রথম প্রথম বনলতা বেগমও এখানে এসে থাকতেন, কিন্তু তার এই অপরিচিত শহর ভালো লাগে না। সকল আত্মীয় স্বজন সবাই ঢাকায় থাকায় ওনার এখানে একা একা ভালো লাগে না। বড় কথা হচ্ছে গিয়ে উনি ওনার নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে পারেন না। এই বাড়িটায় ওনার স্বামীর কত স্মৃতি আছে কিনা। স্রোত জানতো মেহেরাদের ফ্ল্যাটের কথা, কিন্তু ঠিকানা জানতো না। যেহেতু বনলতা বেগমকে সে বলে আসেনি, তাই ওনার থেকেও জানতে পারেনি। মেহেরাজ স্রোতকে নিয়ে এখন তার ফ্ল্যাটে প্রবেশ করার সময় মেহেরাজ স্রোতকে অভ্যর্থনা করেছে। ওয়েলকাম টু ইয়োর অ্যানাদার হাউস। স্রোত বিপরীতে শুধু স্মিত হেসেছিল। স্রোত অবাক হয়ে যায় এই দেখে যে একটা মানুষ একা থাকে, তবুও তার ফ্ল্যাটটা কত গোছানো। কেউ বলবে না যে এখানে শুধু একজন পুরুষ থাকে। বুয়া রাতের বেলা এসে শুধু রান্না করে দিয়ে যায়। আজকে মেহেরাত বুয়াকে আসতে নিষেধ করেছে। নিজের বউকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। স্রোত নিষেধ করলেও কে শোনে কার কথা। মেহেরাত চলে যায় ফ্রেশ হতে। বেডরুমের এক পাশে দেয়াল দেখে স্রোত হা করে দাঁড়িয়ে। পুরো দেয়ালটা জুড়ে তার ছবি, বিয়ের আগে বিয়ের পরে সব মিলিয়ে। দেয়ালটাকে স্রোতসিনী দেয়াল নামে আখ্যায়িত করলে ভুল হবে না। 3টে ছবি অন্যগুলোর তুলনায় একটু বেশি বড় ফ্রেমে আটকানো। মধ্যের বড় ছবিটা স্রোতের কবুল বলার সময়, যখন মেহেরাদের হাতে তার হাত বন্দি আর একে অপরের দিকে চেয়ে আছে। এই ছবিটার এক পাশে মেহেরাদের ইউনিফর্ম পরা ছবি, অন্য পাশে স্রোতের হাস্যোজ্জ্বল একটা ছবি, যেখানে অন্যদিকে তাকে হাসছে আর কানে কাঠ গোলাপ গোজা। এই ছবিটা তার বিয়ের আগের ছবি। এখানে আরো অনেক বিয়ের আগের ছবি রয়েছে। স্রোত ভাবছে এগুলো মেহেরাত কিভাবে পেয়েছে। তখনই মেহেরাত ফ্রেশ হয়ে স্রোতের পেছনে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, কি দেখছো এভাবে? আমার আগের ছবিগুলো আপনার কাছে কিভাবে এলো? দেয়ালে চোখ রেখে প্রশ্ন করলো স্রোত। আমার আদে ঘরওয়ালি আছে না? হেসে বলে মেহেরাত। বান্ধবী দিয়েছে? কবে? এসব আপনার না জানলেও চলবে বেগম সাহেবা। আপনি এখন ফ্রেশ হতে যান, আমি আপনার জন্য খাবার তৈরি করি। স্রোতের কাঁধে হাত রেখে তাকে বলে মেহেরাত। স্রোত ওয়াশরুমে যেতে নিলে মেহেরাত বলে, আলমারির বাম পাশে 3 নাম্বার তাকে কিছু প্যাকেট আছে, ওইগুলো দেখে নিও। কি আছে ওতে? নিজেই দেখে নিও। বলে মেহেরাত রান্নাঘরে চলে যায়। স্রোত গিয়ে দেখে ওখানে কয়েকটা শাড়ি রয়েছে। শাড়িগুলো বেশ সুন্দর। স্রোত বুঝলো মেহেরাত তাকে পরোক্ষভাবে শাড়ি পরার জন্য বলে গিয়েছে। স্রোতের অধর প্রসারিত হলো। শাড়িগুলোর মধ্যে একটা নীল শাড়ি পছন্দ করে কিছু একটা ভেবে স্রোত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে সোজা চলে যায় কিচেনে। মেহেরাত বিরিয়ানি রান্না করছে। স্রোতের পরনে 3 পিস রেখে মেহেরাত একটু বিরক্ত হলেও প্রকাশ করে না। রান্নায় মনোযোগ দিয়ে জিজ্ঞেস করে, প্যাকেটগুলো দেখোনি? না, পরে দেখব। এখন দেখলে কি সমস্যা? ক্লান্ত লাগছে অনেক। ও, ছোট করে বলে মেহেরাত। স্রোত বুঝতে পারে মেহেরাদের মন ক্ষুণ্ণ হয়েছে। স্রোত ঠোঁট টিপে হাসল। খাবারের পর্যায়ে শেষে মেহেরাত চলে যায় আবার ফ্রেশ হতে। রান্না করে তার খারাপ স্রোতের সুযোগে নীল শাড়ি নিয়ে চলে যায় পাশের ওয়াশরুম থেকে বেরিয়ে মেহেরাত স্রোতকে দেখতে পায় না। স্রোতকে অনেক ডাকাডাকির পরও কোনো সারা শব্দ পাওয়া যায় না। মেহেরাত ভাবছে এত রাতে কই গেল। সে রুমের বাইরে গেল স্রোতকে খুঁজতে, কিন্তু কিচেন রুম ড্রয়িং রুম না দেখে একটু ভয় পেয়ে যায়। পাশের রুমটা অন্ধকার থাকা সত্ত্বেও কি ভেবে যেন গেল। দেখতে পেল ব্যালকনির দরজা খোলা। এগিয়ে গেল মেহেরাত। নীল শাড়ি পরিয়ে এক মায়াবী মানবী চন্দ্র বিলাসে ব্যস্ত। সেজন্য চাঁদের আলোয় স্নান করছে। মেহেরাতের ঠোঁটে হাসি ফুটল। সে এগিয়ে গিয়ে তার একান্ত ব্যক্তিগত নারীকে পেছন থেকে 2 হাতে বন্দি করে খোলা চুলে মুখ ডুবালে। স্রোত শিউরে উঠলেও প্রতিক্রিয়া দেখালো না। মেহেরাত ওভাবেই বলল, বাহ, বউ আমার আজকে একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে, ব্যাপার কি? স্রোত নীরব রইল। মেহেরাত আবার বলল, তোমার এই ভয়ঙ্কর রূপটা অনেক মিস করেছি স্রোত। স্রোত এবারও নীরব। মেহেরাত মুখ তুলে কাঁধে মাথা রেখে বাঁকা হেসে বলল, আজ আমার বউ আমাকে জেলাস ফিল করাতে গিয়ে নিজেই জেলাসিতে ভুগেছে। ব্যাপারটা সুন্দর ছিল। স্রোতের নীরবতা মেহেরাতের একটু বিরক্ত লাগলো। সে স্রোতকে ঘুরিয়ে নিজের দিকে ফিরে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চুপ করে আছো কেন? ওভাবেই ভালো লাগছিল। বলে আবার মেহেরাতের বুকে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় স্রোত। মেহেরাতও আগলে নেয়। এভাবে সময় কত পার হয়েছে কে জানে। স্রোত হঠাৎ বলতে শুরু করলো, Don't come to you for love. I fell in love instead. I can't stay, nor can I leave. Doesn't it feel like a mistake? Comfort my heart like a cup of tea after rain, like a good movie in lonely hours. Heart needs your comfort. Have found my heaven in you, lost in your thoughts. মেহেরাতের অধর প্রসারিত হলো। বাঁধন যেন আরো দৃঢ় হলো।
সে প্রশান্তের হাসি হেসে বলল, তাও ভালোবাসি বলবে না? না, বলো। বলবো না। যাও, বলতে হবে না। মেহরাদ আচমকা স্রোতকে কোলে তোলে। হঠাৎ হাওয়ায় স্রোত চোখ মুখ খিচিয়ে মেহরাদের শার্টের কলার খামচে। মেহরাদ বাচ্চামো করে রুমে যেতে যেতে বলল, চলো চলো, ঘরে চলো। কেন? চাঁদের আলো তোমার সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে, আমার হিংসে হচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, চাঁদের আলো কেন তোমাকে ছুঁবে? আমি ছুঁয়ে দিব। তোমাকে অন্য কেউ কেন স্পর্শ করবে? আমি করব। বলতে বলতে স্রোতকে বিছানায় শুয়ে দেয় মেহরাদ। তারপর নিজেও পাশে শুয়ে পড়ে। স্রোত হতভম্ব হয়ে চেয়ে আছে। চাঁদের আলোকেও কি কেউ হিংসে করতে পারে? ঘরে পিনপত নীরবতা, অন্ধকারাচ্ছন্ন। উভয় দৃষ্টি সিলিং ফ্যানটার দিকে। তারা চুপ, সময় চুপ, প্রকৃতি চুপ। মেহরাদ নীরবতা ভেঙে ক্ষীণ স্বরে ডাকলো, স্রোতসিনী। উপরের দিকে চোখ রেখে স্রোত বলল, হুম। বুকটা খালি খালি লাগছে। স্রোত না বুঝার ভান করে জিজ্ঞেস করলো, কেন? এখানে এখন একজনের থাকার কথা ছিল, কিন্তু সে দূরে সরে আছে। ভাবছি এখানটায় ক্যাপ্টেন সামিরা সুলতানাকে জায়গা দিব। স্রোত তড়িৎ গতিতে মেহরাদের বুকে মাথা রেখে শক্ত গলায় বলল। দুজনকেই খুন করব। মেহরাদ শব্দ করে জোরে ধরল নিজের স্রোতসিনীকে। অনেকক্ষণ পরে মেহরাদ স্রোতকে ডাকলো। স্রোত। হুম। স্রোতে গা ভাসাবো। স্রোত শিউরে উঠল, তবু না বোঝার ভান করে বলল, বুঝি না। আদর করব। স্রোতের হৃৎপিণ্ড সর্বোচ্চ গতিতে স্পন্দিত হচ্ছে। সে এক ছটকায় নিজের জায়গা চলে থেমে থেমে বলল, এখন না, কেন? এমনিতেই। আচ্ছা। আর একটা কথাও বলল না মেহের। পাশ ফিরে চুপ করে রইল। স্রোত যেন মেহরাদের নীরবতা মানতে পারল না। সে মেহরাদকে ডাকলো। শুনুন না। হুম, পাশ না ফিরেই জবাব দেয় মেহরাদ। এদিকে তাকান না। শুনছি তো, বলো। পাশ ফিরে না তাকিয়ে বলে মেহরাদ। এবার স্রোত মেহরাদের হাত টেনে তাকে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলে, ডাকছি না আমি, তাকান এদিকে। বলো। স্রোত মেহরাদের দিকে ঝুঁকে ওর হাত দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, এখানে একটা চুমু দিন তো। বিশ্ব জোয়ারে ভেসে গেল মেহরাদ। তবু চাবার আগ দেখিয়ে বলে, কেন? আমার চুমু খেতে ইচ্ছে করছে তাই। দিবেন কিনা বলেন? না দিলে বলুন। আমাকে অনেকে পছন্দ করে, তাদের কাছে চাইবো। বাই। বলে স্রোত সরতে নিলে মেহরাদ তাকে শক্ত করে ধরে বালিশে শুয়ে স্রোতের দিকে ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বলল। বড্ড বার বেড়েছ। স্রোত মুচকি হাসলো। কাজ হয়েছে। সে আবার কপালে, গালে, চোখে, নাকে, ঠোঁটে ইশারা করে বলল, তাহলে দিন এখানে এখানে এখানে। বাক্য শেষ করতে হলো না স্রোতের। মেহরাদ পুরো মুখ চুমুতে ভরিয়ে দিল। স্রোত আবেগে চোখ বন্ধ করে রইল। সবচেয়ে গভীর চুমুটা খেল, তারপর গলায়, ঘাড়ে। স্রোত বাধা দিল না। ধীরে ধীরে প্রগাঢ় হলো স্পর্শ। নিষিদ্ধ মাদকতায় চুরমার হলো লজ্জা। অবাধ্য ইচ্ছা পূরণে মেতে উঠল দুজন মানব। শরীর স্পর্শ তখনই সুখ ও আনন্দের হয় যখন তা ভালোবাসা আসর হয়। সেই সাথে স্রোতের গা ভাস। অবাধ্য ইচ্ছে পূরণ হলো মেহরাদ। স্রোতের পরীক্ষা চল। হ্যাঁ, তার এখন অনেক ব্যস্ত সময়। জীবন বদলের পরীক্ষা। তারপরেই তো নামের পাশে ডাক্তার শব্দটা যোগ হবে। মানব সেবায় নিয়োজিত হবে সে। মায়ের স্বপ্ন, নিজের স্বপ্ন, মেহরাদের স্বপ্ন পূরণ করত। চট্টগ্রাম থেকে স্রোত 2 দিন পরেই ফিরে এসেছিল। মেহরাদের ছুটির দরখাস্ত গ্রহণ হয়নি বলে সে আসতে পারেনি। স্রোত একা একাই ফ্লাইট এসেছিল। তাদের সম্পর্ক এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। একজন আরেকজনকে চোখে হাত, সারা রাত ভিডিও কলে থাকে। বেশিরভাগ সময় এভাবে ঘুমিয়ে পড়ে। যেন দেশের 2 প্রান্তে 2 তৃষ্ণার্ত প্রেমিক। হাস্যোজ্জ্বল স্রোতকে দেখে বোঝাই যায় না সে কোনো এক সময় এত গম্ভীর চুপচাপ ছিল। এর জন্য হয়তো কোনো এক মহাপুরুষ বলেছিল, দূরত্ব ভালোবাসা বাড়ায়। তবে এখন দুজনেই অনেক ব্যস্ত থাকায় 2-3 দিনে একবার কথা হয়। সারাদিন অপেক্ষার প্রহর কাটে, কখন ফোন আসবে। পাহাড়ে দস্যুদের প্রভাবে মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে। কোনোভাবেই নিস্তার পাওয়া যায়নি। তাই দস্যু দমনের জন্যই অভিযান চালানো হবে। একদম মূল্য থেকে উপড়ে ফেলা চিন্তা করা হয়েছে। দস্যুদের সাথে জঙ্গিদের যোগাযোগ। গত কয়েক মাস যাবৎ পাহাড়ের বিভিন্ন নৃগোষ্ঠীর উপর তারা বিভিন্ন রকমের হামলা চালায়, বোমা বিস্ফোরণ করে, রাতের আধারে পাহাড়ি বাসিন্দাদের উপর আক্রমণ করে, বৃদ্ধ বৃদ্ধাদের, বাচ্চাদের মেরে ফেলে, নারীদের উপর অব্যক্ত অত্যাচার করে তুলে নিয়ে যায়, তারপর কার্যসিদ্ধি করে মেরে ফেলে। এতে করে প্রায় কয়েক শতাধিক মানুষ মারা যায়। এদের প্রতিকার করার জন্যই 3টা দল অভিযান চালাবে, যার একটি দলের প্রধান মেজর মেহরাদ সাদাফ। সারাদিন নিজের দাপট দেখিয়ে সূর্যমামা পশ্চিম আকাশ আসতে যাচ্ছে। পাখিরা তাদের নেড়ে ফিরছে, রক্তাক্ত আকাশ ঘরে ফেরার জন্য আহ্বান করছে, জানান দিচ্ছে ঘরে ফেরার সময় হয়েছে। স্রোত এই ভর সন্ধ্যায় ঘুমোচ্ছে। আগামীকাল তার পরীক্ষা নেই। গত কয়েকটা রাত সে ঘুমানোর সুযোগই পায়নি। মেডিকেলের স্টুডেন্টদের কাছে এই রাত জাগা, দিনের পর দিন না ঘুমিয়ে কোনো ব্যাপারই না। মেডিকেল সায়েন্স পৃথিবীর কঠিন পড়াশোনাগুলোর মধ্যে যার অবস্থান উপরের দিকে। কথিত আছে সারা জীবনই পড়াশোনা করা লাগে এই প্রফেশন। তবে ভালো লাগার একটা বিষয় হচ্ছে এর মাধ্যমে মানব সেবা করা যায়।
স্রোতের ঘুম ভাঙে ফোনের কর্কশ ধ্বনিতে। মেহরাত কল করেছে। স্রোত রিসিভ করে সালাম দেয়। সালাম বিনিময় শেষে মেহরাত ক্লান্ত গলায় বলে, ঘুমাচ্ছিলে? আপনার কণ্ঠ এমন লাগছে কেন? বেশি ব্যস্ত সময় যাচ্ছে? তা বলা যায়। একটা মিশনে গেলে যে কত কিছু করা লাগে, ফোর্স রেডি করা, নীল নকশা করা, বাদ দাও। আজকে রাতে বের হব, দোয়া করো। মাকে দেখে রেখো। মায়ের সাথে কথা হয়েছে, শুধু কান্নাকাটি করছে, সামলিও। না গেলে হয় না? মেহরাত হাসলো, বলল, আমার বউ তো ভীতু নয়, সে তো সাহসী তেজস্বী। সে কিভাবে নিষেধ করছে? স্রোত দীর্ঘশ্বাস ফেলে বলে, হারানোর ভয় কাজ করে। এত সুখ তো সহ্য হবে না কপালে। পাগলি মেয়ে, এভাবে বলতে নেই। দেশ সেবায় আত্মনিয়োগ করেছি, ফিরে আসি কিভাবে? নিজের জীবনের চেয়েও দেশমাতা মূল্যবান, দেশের মাটি মানুষ মূল্যবান। জানোয়ারগুলো কত কত মানুষের জীবন নিয়ে খেলছে, ওরা অনেক ভয়ঙ্কর। সফল হয়ে ফিরে আসুন, অপেক্ষায় থাকবো। স্রোত, মন খারাপ করবে না, পরীক্ষা ভালোভাবে দিবে। আমি চাই না আমার প্রভাব আর আমার অনুপস্থিতি তোমার স্বপ্নে, তোমার ক্যারিয়ারে বাধা হোক। আচ্ছা, শোনো, বলুন। আমি একটু স্বার্থপর হতে চাই স্রোত। আমি যদি না ফিরি তাহলে আমার হয়ে থেকো, পরকালে না হয় একসাথে বাকি জীবন কাটাবো। আমার এই স্বার্থপরতা মেনে নিও স্রোত, ভালোবাসি। এক নিঃশ্বাসে ধরা গলায় করুণ স্বরে কথাগুলো বলল মেহরাত। স্রোত কিছু বলতে যাবে, তার আগেই কল কেটে দিয়েছে। স্রোত সাথে সাথে আবার চেষ্টা করলো, কিন্তু এক মিষ্টি কণ্ঠে রমণী বলল, আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। তা চেষ্টা করেনি, সে জানে লাভ হবে না। সে ওভাবে থম মেরে বসে, তার চোখ ঝাপসা হয়ে আসছে। অনুভব করলো গালের উপর দিয়ে তরল গড়িয়ে পড়ছে। স্রোত ফ্রেশ হয়ে বনলতা বেগমের রুমে গেল। বনলতা বেগম জায়নামাজে বসে আছেন। স্রোত চুপচাপ বিছানায় গিয়ে বসে অপেক্ষা বনলতা বেগমের নামাজ সবার। বনলতা বেগম নামাজ শেষ করে দেখেন স্রোত এক ধ্যানে কিছু ভাবছে। বুঝলেন মেহরাদের কথা ভাবছে। স্রোতের পাশে দাঁড়িয়ে তার মাথা হাত বুলাতে বুলাতে আদুরের স্বরে বললেন, টেনশন হচ্ছে? ধ্যান ভাঙে স্রোতের। সে বনলতা বেগমের কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। বনলতা বেগম বুঝলেন মেয়ের মন খারাপ একটু বেশি। তিনি আবার বলেন, টেনশন করো না, সব ঠিক হবে। আমার ছেলে সহি ও সালামতে ফিরে আসবে। স্রোত এভাবেই জিজ্ঞেস করলো, তুমি এত নিশ্চিত কিভাবে আম্মু? তোমার ভয় হচ্ছে না? বনলতা বেগম হাসলেন। স্রোতকে ছেড়ে তার পাশে বসে বললেন, ভয় আগে হতো, এখন হয় না। 7 বছর এই প্রফেশনে, দেশ বিদেশের আরো অনেক মিশনে মেহরাত গিয়েছে। অনেক সময় অসুস্থ হয়ে ফিরেছে, অনেক সময় আহত হয়ে ফিরেছে। হসপিটালে কত রাত কাটিয়েছি এই ছেলেকে নিয়ে, তাই এখন আর ভয় না। কখনো এই প্রফেশন থেকে বেরিয়ে আসতে বলনি? তোমার শ্বশুরের ইচ্ছে ছিল ছেলে দেশ সেবায় নিয়োজিত হবে, আমি বাধা দিয়েছি অনেক, শোনেনি। চিন্তা করো না, সব ঠিক হবে। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। শেষ হবে কবে? রিটার্ন শেষ হবে পরশুদিন, তারপর কিছুদিন অফ, তারপর অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল, তারপর ওরাল প্র্যাকটিক্যাল। আরো 1-1.5 মাস লাগবে। যাও পড়তে বসো, চিন্তা করো না। স্রোত নিজের রুমে চলে যায়। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমি যদি না ফিরি তাহলে আমার হয়ে থেকো স্রোত। কি করুন আকুতি! হে আকুতি ফিরিয়ে দেওয়ার সাধ্য কারো আছে? আজ সকাল থেকেই আকাশে ঘন মেঘ, শুধু ঝড়ে পড়ার অপেক্ষা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কবিগুরু নীল নবগণে আকাশ গগনে তিল ঠাই আর নাহিরে এই লাইনটা আজকের মতো কোনো দিনেই লিখেছিলেন। আজ যেন আকাশের মন খারাপ। আজ স্রোতের লিখিত পরীক্ষা শেষ। একটা বিশাল ধাপ পেরিয়ে নিজ স্বপ্নের দিকে এগিয়ে গেল। ছুঁই ছুঁই অবস্থা যেন। কত বছরের সাধনা, কত বছরের কষ্ট, কত বছরের নির্ঘুম রাতের তপস্যা আজকে সে। 10 দিন পর থেকে অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল শুরু। আজ স্রোতের খুশি হওয়ার কথা। কত দিনের ইচ্ছে ছিল আজকের এই দিনটার। আজ নিজেকে মুক্ত পাখির মতো অনুভব করার দিন ছিল। কিন্তু স্রোতের মন আকাশে নেমেছে। কেন জানি ওই মানুষটার কথা বেশি মনে পড়ছে। কি করছে মানুষটা? ঠিক আছে তো? খেয়েছে? কে জানে কি অবস্থায় আছে। এই মানুষটার জন্যই তো তার নিজ দায়িত্বে অন্ধকার করা জীবনটায় আলো এসেছে। মানুষটা জোর করে আলো হয়ে এসেছে, ঠিক যেন নিশা ভাতি। রাত যত বাড়ছে আকাশের মন খারাপের পাল্লাও বেড়েই চলেছে। সন্ধ্যার দিকে আকাশটা একটু ভালো হলেও আবার খারাপ হয়ে গেছে। ঝড়ো বাতাস বইছে, একটু পরপর বজ্রপাত হচ্ছে। কি তাণ্ডব হবে সৃষ্টিকর্তাই জানেন। তখনই কলিং বেল বাজলে কে এসেছে দেখার জন্য বের হয়। বনলতা বেগম ড্রয়িং রুমে থাকার 3টি দরজা খুললেন। স্রোত ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছেন। রেনিও পাশে দাঁড়ানো। দরজা খুলতেই একটা মেয়ে, সারপ্রাইজ!
বলে বনলতা বেগমকে জড়িয়ে ধরে। মেয়েটিকে দেখে স্রোত ভূত দেখার মতো চমকে ওঠে। পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে, তার মুখে হাসি, পাশে কয়েকটা লাগেজ। স্রোতের বুঝতে অসুবিধা হলো না যুবক মাহিরার হাজবেন্ড তাইফ। তাইফের ছবি সে ফ্যামিলি ফটোর অ্যালবামে সে দেখেছে, আর মাহিরার সাথে তার প্রায় কথা হয়। মাহিরা যে দেশে আসবে তা কেউ জানত না। স্রোত বনলতা বেগম বড্ড বেশি অবাক হয়েছে। নিজেকে ছাড়িয়ে মাহিরার দিকে তাকিয়ে আছে বনলতা বেগম। মাহিরা হাসছে। বনলতা বেগম মেয়েকে রাগ দেখিয়ে বললেন, তোর এই অভ্যাসটা কবে ছাড়বি? সব সময় এমন করিস। মাহিরা হাসতে হাসতে ভেতরে প্রবেশ করে স্রোতের দিকে যেতে যেতে বলে, তোমাদের সারপ্রাইজ দিতে ভালো লাগে মা। দরজার বাহিরে হঠাৎ আমাকে দেখে যখন ভূত দেখার মতো চমকে উঠো, সেই সিনটা দেখতে যে কি ভাল লাগে মা। নাটকবাজ মেয়ে। মেয়েকে উদ্দেশ্য করে বলে। এবার তাইফের দিকে নজর দেন বনলতা বেগম। তাকে উদ্দেশ্য করে বলেন, তুমিও এই নাটকবাজের সঙ্গ দিলে? তাইফ ভেতরে হেসে ভেতরে প্রবেশ করে, বলে, সঙ্গ না দিলে যে আপনার মেয়ে আমাকে আস্ত রাখবে না, জানেনই তো কেমন। স্রোত হাসছে ওদের কাণ্ডে। এর মধ্যে মাহিরা ওকে জড়িয়ে ধরেছে, কুশলাদি বিনিময় করছে। স্রোত বলে, পরশুদিন রাতে তো কথা হলো, তখন তো বলতে পারতে। মাহিরা হেসে জবাবে বলল, তখন আমরা এয়ারপোর্টে ছিলাম, এর জন্যই ওই দিন ভিডিও কল দাওনি। একদম। বলে শব্দ করে হেসে ফেলে মাহিরা। তখন রিনি বলে ওঠে, আর কোয়েন না ভাবিজান, আপা সবসময় এমন করে। আরেকবার আমি দরজা খুলছিলাম, বুঝছেন, খুললা তো আপারে দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপার লোকে 2 ঘন্টা আগে কথা কইছিলাম আমি আর চাচি। আপা বাংলাদেশে আইসা আমা করে ফোন দিছিল, কিন্তু জানাইছে না। আমি তো ডরে শেষ আছিলাম। রিনির কথায় সবাই হেসে ফেলল। স্রোত বুঝলো এই পরিবারের সবাই অনেক মজার মানুষ, হাসি খুশি। সে মেয়েরাদের কাছে কৃতজ্ঞ এমন একটা পরিবারের তাকে আনার জন্য, তাকে বিয়েতে জোর করার জন্য। মাহিরা তখন একতোড়া লাল গোলাপ মায়ের হাতে দিয়ে বনলতা বেগম তো গ্রহণ করে বললেন, তোদের ভাই বোনের পাগলামি আর শেষ হলো না। ছোটবেলার অভ্যাস মা, ফুল পেলে তো তুমি আজও কত খুশি হও। সব সময় এমন করে যাবে। হয়েছে, ফ্রেশ হতে যা, আমরা খাবার তৈরি করি। হ্যাঁ মা, বড্ড খিদে পেয়েছে। কতদিন তোমার হাতে রান্না খাই না। প্লেন ল্যান্ড করার কথা ছিল 11টার দিকে। আকাশের অবস্থা খারাপ ছিল বলে সেই প্লেন ল্যান্ড করেছে বিকেলে। আর ফ্লাইটে যে বাজে খাবার, ছি। মাহিরা তাইফ চলে যায় ফ্রেশ হতে। এদিকে বনলতা বেগম ফুলগুলো স্রোতের হাতে দিলেন। তিনি জানেন স্রোত ফুল পছন্দ করে। স্রোতের মনে পড়ে যায় প্রথম দিন ওরা সবাই যখন ঘুরতে বের হয়েছিল, তখন মেহরাদও সবার জন্য ফুল এনেছিল, মা পছন্দ করে বলে। তাছাড়া স্রোত যখন চট্টগ্রামে ছিল তখনও তাকে এত এত ফুল দিয়েছিল। ভাই বোন দুজনই মায়ের পছন্দকে এখনো গুরুত্ব দেয়। সে যত এই পরিবারকে দেখছে তত অবাক হচ্ছে। বনলতা বেগম তখন বললেন, আসো, রান্না করতে করতে গল্প করি, তোমার সময় হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে ফ্রি আছি। আসো তাহলে। বনলতা বেগম রান্না করছেন, রিনি এটা ওটা এগিয়ে দিচ্ছে। স্রোত পাশে দাঁড়িয়ে দেখছে। তার মনে পড়ে যায় তার মা যখন রান্না করতো সে মাঝে মাঝে এভাবে পাশে দাঁড়িয়ে থাকতো, আর কত গল্প করতো মা মেয়ে, যা বর্তমানে অতীত ছাড়া কিছু না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বনলতা বেগম বললেন, কি ভাবছো? তেমন কিছু না। তোমার মনে আছে আমরা যেদিন প্রথম রাতের শহর দেখতে বেরিয়েছিলাম, মেহরাত আমাদের জন্য ফুল গাছরা এনেছিল, মনে আছে? হ্যাঁ আছে। স্রোত মাথা নাড়িয়ে বলে, আজকে মাহিরা আনলো। তোমার মনে প্রশ্ন জাগে না জরা এমন কেন করে? স্রোত তাকিয়ে রইল, কিছু বলল না। এমনটা সে আগে দেখেনি। বনলতা বেগম বলতে শুরু, তোমাদের বাবা আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন। ডাক্তার মানুষ ছিলেন, আমার বাবাকে উনি চিকিৎসা করতেন। সেই সুবাদেই ওনার আমাকে দেখা, তারপর পরিবারের কথা বলা, তারপর বিয়ে। উনি আমার সাথে কখনোই জোর গলায় কথা বলতেন না। আমি যে গৃহিণী মানুষ, উনি এত বড় ডাক্তার কখনো আমাকে ছোট নজরে দেখেননি। যদিও আমি সেই আমাদের অনার্স পাস, কিন্তু সংসারের জন্য কখনো চাকরি করার কথা ভাবিনি। আর এটা তোমাদের বাবার সম্মান করতেন। তবুও যদি কোনো কারণে সকালে আমাদের সাথে ঝগড়া করতেন, বকাবকি করতেন, রাতের বেলাতেই ফেরার সময় আমার জন্য ফুল নিয়ে আসতেন, হাবিজাবি খাবার নিয়ে আসতেন। উনি জানতেন এগুলো আমার পছন্দ। রাগ না করলেও উনি এমনটা করতেন, যা আমার ছেলে মেয়েরা দেখেছি, শিখেছে। মেহরাত তো ছোট থেকেই বাড়ির বাহিরে থাকতো। যখন বাড়িতে ফিরতো তখন আমার জন্য ফুল আনতো। মাহিরা তো আমার সাথেই থাকতো।
স্কুলে রেজাল্ট খারাপ করলে আমি যাতে রাগ না করি আমার জন্য নিজের জমানো টাকা দিয়ে ফুল আনতো, হাওয়াই মিঠাই আনতো, আরও কত কি। আমার ছেলে মেয়ে দুটোই বাবার মতো হয়েছে, এদের সাথে তুমি কখনোই রাগ করে থাকতে পারবে না। দেখলে না, আমাকে সারপ্রাইজ দিবে বলে না জানিয়ে চলে আসলো। সব সময় এমন করে, মাকে সারপ্রাইজ দিতে ওদের ভালো লাগে বলতো। বেগম স্মিত হেসে বলা শেষ করলেন। স্রোত অপলক চেয়ে রইল ওই হাসিতে। কত প্রশান্তি হাসি একটা। একটা মেয়ের জীবনে আর কি চাই? স্বামী সন্তানের জন্য যে তারা সারা জীবন বিলিয়ে দেয়, তার তো এতটুকু খুশি প্রাপ্য। কিন্তু তার মা কিচ্ছু পায়নি, কিচ্ছু না, শুধু অশান্তি ছাড়া। কখনো ক্ষমা করবে না তার বাবাকে। তার মা এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে পৃথিবী ছেড়েছে। এদিকে রাত যত গভীর হচ্ছে, প্রকৃতি লোকে অভাবনীয় পরিবর্তন দেখা দিচ্ছে। চারদিকে এলোমেলো বাতাস বইছে। বাতাসের তীব্র গতিবেগ সহ ঘন কৃষ্ণ পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গতিতে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে ঝড়ো হাওয়ার একটানা শো শো শব্দ আর ক্ষুব্ধ ছটিকার উত্তাল গর্জন। প্রচন্ড বর্ষণ শুরু হয়ে গেল। মরহু মরহু বিদ্যুৎ তন্হিত ঝলসিত হয়ে গোটা আকাশটাকে বিদীর্ণ করে দিতে চাইল। চারদিকে জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকার। স্রোতের মনে হলো আকাশ আজ তার সাথে পাল্লা দিয়ে মন খারাপ করছে। স্রোতের কেন জানি আজ খুব মন খারাপ হচ্ছে, মনটা কু গাইছে। কোনো বিপদ হবে কি? মেহেরাত ঠিক আছে তো? রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে যায়। মাহিরা তাই ক্লান্ত হওয়ার আর কথা বলেনি কেউ। তারপর থেকে স্রোত তার ব্যালকনিতে দাঁড়িয়ে ঝড়ের তাণ্ডব লীলা দেখছে। বৃষ্টির প্রতিটি কণা তাকে ছুঁয়েছে। একটা সময় পর পুরোপুরি ভিজে গেছে সে, কিন্তু তাতে স্রোতের খেয়াল নেই। কেন যে মন বলছে মেহেরাদের কিছু হয়েছে। মেহেরাদের কথা বড্ড বেশি মনে পড়ছে। রাত 1টা-2টো হবে হয়তো, কে জানে। মন খারাপের সাথে সাথে ঝড়ের পরিমাণও বেড়ে যাচ্ছে। স্রোত ঠিক করলো কাল সকালে বনলতা বেগমকে দিয়ে মেহেরাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করবে। মেহেরাদের কোনো খোঁজ আছে কিনা জানার চেষ্টা করবে। সে বেলকনিতে ভেজা কাপড়ে বসে রইল। ঘরে গিয়ে কাপড় পরিবর্তন করতে ইচ্ছা করছে না। কোনো কারণ ছাড়াই মন খারাপ হওয়ার ব্যাপারটা অদ্ভুত। শুধু শুধু কান্না করতে ইচ্ছা করছে, চিৎকার করতে ইচ্ছা করে, নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করে। স্রোতেরও এমনই ইচ্ছে, উন্নতা অনুভব হচ্ছে। কখন যে ঝড়ের মাঝে ভেজা কাপড় স্রোত ঘুমিয়ে পড়েছে কে জানে। সকাল 10টা কি 11টা বাজে। সূর্যের প্রখর আলোয় স্রোতের ঘুম মাত্র ভেঙেছে। পিটপিট করে চোখ মেলে নিজেকে বেলকনিতেই আবিষ্কার করলো। নিজেকে বেলকনিতে ঘুমাতে দেখে নিজেরই বিরক্ত লাগলো। মাথাটা কেমন ভার ভার লাগছে। সারা রাত বৃষ্টিতে ভেজা গা কাঁপিয়ে জ্বর এসেছে। এর মধ্যে বাড়ির লোক অনেকবার তাকে ডেকেছে, কিন্তু সে শুনতে পায়নি। বেঘরে ঘুমোচ্ছিল কিনা। স্রোত আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে চলে যায়। গোসল করায় তার শরীরটা এখন ভালো লাগছে, তবে মাথাটা কেমন ভারী হয়ে আছে। কয়টা বাজে দেখার জন্য নিজের মোবাইলটা হাতে নিলে দেখতে পায় মোবাইলটা বন্ধ হয়ে আছে। কাল চার্জ দিতে ভুলে গিয়েছিল সে। দেয়াল ঘড়িতে দেখলো ঠিক 11টা বাজে। যার পর নাই বিরক্ত হলো সে। এতক্ষণ কেউ ঘুমায়? আম্মু জানি কত টেনশন করছে। অনেকক্ষণ হয়তো ডেকেছে, জোরের ঘোরে শুনতে পায়নি। সে তাড়াতাড়ি করে মোবাইলটা চার্জে দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখলো মাহিরা সামনে দাঁড়ানো। তার চোখগুলো কেমন ফোলা ফোলা। আচ্ছা, মেয়েটা কি কান্না করেছে? কিন্তু কেন? স্রোতের ভাবনার মাঝে মাহিরা তাকে জাপটে ধরে বলল, তুমি ঠিক আছো? জানো কতবার ডেকেছি তোমায়, কত আজে বাজে চিন্তা হচ্ছিল। এখন দরজা না খুললে সত্যি সত্যি দরজা ভেঙে ফেলতাম। স্রোত একটু অবাকই হলো। মাহিরাকে ছাড়িয়ে স্মিত হেসে বলল, এত চিন্তার কিছু নেই। কাল রাতে বৃষ্টিতে ভেজায় অনেক জ্বর এসেছে, তার জন্যই এতক্ষণ ঘুম। সরি, কিন্তু তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? কান্না করেছো? মাহিরা অবাক হলো। স্রোতকে এত স্বাভাবিক লাগছে কেন? সে কি কিছু জানে না, শোনেনি? মাহিরা কিছু বলার আগেই স্রোত ড্রয়িং রুমে চলে যায়। মাহিরা কিছু বলতে গিয়েও বলে না, সে স্রোতের পেছন পেছন যায়। ড্রয়িং রুমে এসে বাড়ির সবাইকে দেখে স্রোত অবাক হয়। নলক সাহেব, তার স্ত্রী, সন্তান, রায়হান, তার মা জাহানারা বেগম সবাই এখানে। তাদের দেখে প্রথমে অবাক হলো, পরে ধারণা করে নেয় মাহিরা দেশে ফিরেছে বলে হয়তো সবাই দেখা করতে এসেছে। কিন্তু সবার মন খারাপ কেন? সবাই তার সাথে কেমন করে যেন তাকিয়ে আছে। সে কিছুই বুঝে উঠতে পারলো না। খেয়াল করলো বনলতা বেগম নেই এখানে। স্রোত কিছু জিজ্ঞাসা করতে নিবে এর আগে কোথা থেকে যেন আচমকা বান্ধবী এসে তাকে জাপটে ধরে কাঁদতে থাকে। ঠাল সামলাতে না পেরে স্রোত পিছিয়ে যায়। স্রোত দেখলো সদর দরজা দিয়ে তার বাবা মাও তাড়াহুড়ো করে ঢুকছে। স্রোত যেন কিছু বুঝে উঠতে পারছে না। তাহলে কি আম্মুর কিছু হয়েছে? স্রোত বান্ধবীকে ছাড়িয়ে প্রশ্ন করলো, কিরে, কি হয়েছে? তোরা এই অসময় এখানে কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? তারপর সবার উদ্দেশ্যে বলো, আম্মু কোথায়? আপনাদের সবার মন খারাপ কেন? কেউ কিছু বলুন প্লিজ। সবাই বুঝলো স্রোত এখনো কিছু জানে না। মেয়েটাকে কিভাবে কথা বলবে কেউ বুঝে উঠতে পারছে না।
এর মাঝে বান্ধবী প্রশ্ন করলো, তুই কিছু জানিস না? কি জানার কথা বলছিস? বান্ধবী তখন বাড়ির অন্যদের দিকে তাকায়। তারা ইশারা করে বোঝায় স্রোত এখনো কিছুই জানে না। বান্ধবী নিজেকে সামনে বোনকে উদ্দেশ্য করে বলে, তোর ফোন কোথায়? চার্জে। কাল চার্জ দিতে ভুলে যাওয়ায় এখন উঠে দেখি ফোন অফ হয়ে আছে। কিন্তু কেন? সবাই এতক্ষণে সবটা বুঝলো। বান্ধবী তখন নিজের ফোনে একটা নিউজ চালু করে ফোনটা স্রোতের দিকে এগিয়ে দেয়। স্রোত ফোনটা নিয়ে স্ক্রিনে জল করে লেখা ব্রেকিং নিউজ শব্দটি দেখলো। এক অতীব সুন্দরী নারীকে বলতে দেখা গেল, মধ্যরাতে পাহাড়ি দস্যুদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাংলাদেশ সেনা সদস্যের। এক পর্যায়ে সেনা সদস্যরা দস্যুদের চারিদিক থেকে ঘেরাও করতে নিলে তারা বোমা হামলা করে। ফলে ঘটনাস্থলে মারা যায় অনেক দস্যু এবং সেনা সদস্য। নিহতদের চেহারা শনাক্ত করা যায়নি। মৃতদেহ ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে মেজর মেহেরাত সাদাফের ইউনিফর্মের ব্যাজ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে মেজর মেহেরাত সাদাব ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকিটা শোনা হলো না স্রোতের। এর আগে হাত থেকে ফোনটা পড়ে যায়। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চারদিক কেমন ঘুরছে, অন্ধকার লাগছে, ঝাপসা হয়ে আসছে সবকিছু। শরীর যেন তার ভার ছেড়ে দিল। মাথাটা খুব জোরে কোনো শক্ত কিছুর উপর পড়লো। চোখ নিভু নিভু অবস্থায় দেখলো তার দিকে সবাই দৌড়ে আসছে। তারপর সবটা অন্ধকার। আকাশে কালো মেঘের আবরণ পড়ে গেছে। এই রৌদ্রময় দিনটাকেও ঘুটঘুটে অন্ধকার লাগছে। চারিদিকে এলোমেলো বাতাস বইছে। প্রকৃতি তার বিরূপ প্রভাব ফেলছে। প্রচন্ড ঝড় হচ্ছে। স্রোত কাঁদছে। বাড়ির সবাই কাঁদছে। বনলতা বেগম একটু পর পর বেহুশ হয়ে যাচ্ছেন। স্রোত না পারছে ওনাকে সামলাতে, না পারছে নিজেকে সামলাতে। আকাশের যেন আজ বাঁধ ভেঙেছে। সেও স্রোতের সাথে পাল্লা দিয়ে কাঁদছে। থামার কোনো নামই নেই। এর মধ্যে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। মাত্রই বাড়ির সামনে এসে থামলো যেন। স্রোত তখনই দৌড়ে বেরিয়ে গেল। তার পেছন পেছন ছুটলো বান্ধবী, মাহিরা আর নয়না। মেয়েটাকে আটকানো তাদের উদ্দেশ্য। স্রোত থামলো অ্যাম্বুলেন্সের সামনে। ঝড় আর তাণ্ডব সমান তালে চালিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে ভিজিয়ে দিল সবাইকে। স্রোত দেখলো দুজন লোক স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ বের করলো। তার পাগুলো যেন ওখানে আটকে গেছে। এর মধ্যে বান্ধবী মাহিরা ওকে ধরলো। মৃতদেহ বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। স্রোত সবটাই অবলোকন করছে। সে যেন কথা বলতে ভুলে গেছে। গলায় শব্দটা আটকে যাচ্ছে। অনেক কষ্ট সে তাদের থামতে বলে নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে স্ট্রেচারের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁপা কাঁপা হাতে মৃতদেহের মুখ থেকে সাদা কাপড়ের খানিকটা অংশ সরায়। মেহেরাত চোখ বুজে আছে। স্রোতের মনে হলো সে ঘুমাচ্ছে। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। বৃষ্টির ফোঁটাগুলো সুদর্শন পুরুষের চেহারা দখল করে নেই। তবুও মানবের ঘুম ভাঙার নাম নেই। স্রোত চিৎকার করে উঠল, মেহেরাত! সাথে সাথে ঘুম থেকে লাফিয়ে উঠল স্রোত। নিজেকে বনলতা বেগমের বিছানায় আবিষ্কার করলো। মাথাটা ঝিমঝিম করছে। বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখেছিল সে। তার গা জ্বরে পড়ে যাচ্ছে। তবু চেহারা বিন্দু বিন্দু ঘাম। চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে তার। মাথা চেপে ধরে রাখলো। নিজেকে ধাতস্থ করতে সব ঘটনা মনে পড়লো। হাঁসফাঁস লাগছে। স্বপ্নটা তো সত্যি হয়ে গেল। মেহেরাত নেই, সে চলে গিয়েছে। হার ফিরবে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখলো তার এক পাশে বান্ধবী, অন্য পাশে বনলতা বেগম বাসা। পায়ের কাছে মাহিরা বসা। স্রোতকে উঠতে দেখে মাহিরা বেরিয়ে গেল। প্রত্যেকের মুখেই দুশ্চিন্তার ছাপ। স্রোত পাশ ফিরে বনলতা বেগমের দিকে চাইল। উনি এতক্ষণে স্রোতকে আগলে নিয়েছিলেন। স্রোত ওনার হাত ধরে ঢোক গেলে নিজেকে ধাতস্থ করলো। কাঁদলো না, সে কাঁদে না। কান্না তাকে মানায় না। সে নিজেকে শক্ত খোলসে আবরণ করতে জানে। দৃঢ় কণ্ঠে বনলতা বেগমকে বলল, আম্মু, তুমি না বলেছিলে চিন্তা না করতে? তোমার ছেলে ফিরে আসবে। কই, ফিরে তো এলো না। বনলতা বেগম চুপ করে রইলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। স্রোত আবার বলল, চুপ করে আছো কেন? বলো, কথা বলো আম্মু, কথা বলো। কথাটা বলতে গিয়ে কান্নারা দলা পাকিয়ে আসতে চাইলেও স্রোত নিজেকে সামনে নিল। বান্ধবী বোনের এ অবস্থা মানতে পারছে না। শেষবার এমন হয়েছিল তাদের মায়ের মৃত্যুর সময়। সে বোনকে কি বলে সান্ত্বনা দিবে কিছু বুঝতে পারল না। বনলতা বেগম এবার স্রোতকে আগলে নিলেন। কান্নায় ভেঙে পড়লেন। বললেন, এমন তো কত মিশনে গিয়েছে আমার ছেলে। সবসময় তো আমার কোলে ফিরে এসেছে। আল্লাহ যে আমার কোল এভাবে খালি করে দিবেন আমি তো বুঝতে পারিনি। স্রোত চুপ করে রইল। চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না। চোখে মুখে কাঠিন্যতা। এর মধ্যে মাহিরা খাবার নিয়ে আসলো। খেয়ে নিতে বলল স্রোতকে। এমন অবস্থায় খাওয়া যায়? বনলতা বেগম চোখ মুছে খাবারের প্লেটটা নিলেন। স্রোতকে উদ্দেশ্য করে বললেন, খেয়ে নাও, জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার, মেডিসিন নিতে হবে। আমি ঠিক আছি, খাবো না কিছু। আমি কয়েকজনকে সামলাবো বলো? একজন ছেড়ে চলে গেল, তুমি এমন করছো।
কয়েকজনকে সামলাবো আমি। তুমি যথেষ্ট শক্ত মনের মেয়ে, এমন করবে না, ধৈর্য ধরো, নিজেকে সামলাও। ধমকে বললেন বনলতা বেগম। স্রোত টলমল চোখে তাকালো ওনার দিকে। তিনি খাবারের লোকমা স্রোতের দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও। সারা রাত কোন খবরের জন্য অপেক্ষা করে কাল ভোরবেলায় আমার চট্টগ্রামের উদ্দেশ্যে বের হব। স্রোত 2 লোকমার বেশি মুখে নিতে পারলো না, গলা দিয়ে খাবার নামছে না। বনলতা বেগম ওষুধ খাইয়ে দিলেন। স্রোত বিছানা থেকে নামলো, উদ্দেশ্য নিজের রুমে যাবে। নিজের পায়ে দাঁড়াতে মাথা ঘুরিয়ে পড়তে নিলে বান্ধবী ধরে ফেলে। নিজে দিয়ে আসতে চাইলে স্রোত নিষেধ করে, শক্ত গলায় বলে, ছাড়ো আমাকে, আমি একাই যেতে পারবো। বলে বের হয়ে যায় রুম থেকে। বান্ধবী কান্নায় ভেঙে পড়লো। সে তো ভেবেছিল বোন এবার সুখী হবে, খুশিতে থাকবে, গম্ভীর শক্ত খোলসটা থেকে বের হবে। হয়েছিল, তাহলে কেন এমন হলো? বনলতা বেগমের রুম থেকে স্রোতের রুমে যেতে হলে ড্রয়িং রুমের উপর দিয়ে যেতে হয়। বাড়ির বাকি সবাই ড্রয়িং রুমে বসেছিল। স্রোতকে সোজা হেঁটে আসতে দেখে প্রত্যেকের প্রধান আকর্ষণ হয় স্রোত। স্রোত অপলক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। মনে হচ্ছে সে যেন ব্যাটারি চালিত রোবট, অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। স্রোতের মামা স্রোতের দিকে এগিয়ে যান। স্রোত ভ্রুক্ষেপ না করে সোজা নিজের রুমে চলে যায়। মামা পিছু ডাকেন। দূর থেকে মেয়ের এই অবস্থা দেখে স্রোতের বাবার চোখ দেখে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। স্রোত জোরে শব্দ করে দরজাটা বন্ধ করে ফেলে। প্রতিটা মানুষ কেঁপে ওঠে, ভয়রা জেঁকে বসে। কিন্তু মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিবে? বিয়ের 3 মাসের মাথায় কেউই বা চায় স্বামীহারা হতে? মেয়ের শরীর থেকে তো এখনো নতুন বইয়ের ঝলকই যায়নি। বাড়ির পুরুষ সদস্যরা চেষ্টা করছে ডিপার্টমেন্টে যোগাযোগ করতে, কিন্তু পারছে না। শুধু এতটুকুই বলা হয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চট্টগ্রামে আসুন। সারাদিন দাপট দেখিয়ে অরুণ পৃথিবীবাসীকে বিষণ্ণ সন্ধ্যাবেলা উপহার দিয়ে চলে গিয়েছে অনেক আগে। চারদিকটা ঘুটঘুটে অন্ধকার, চাঁদ উঠেনি, হয়তোবা আজ অমাবস্যা। আকাশের কোথাও কোনো তারা দেখা যাচ্ছে না। আকাশ কি বুঝতে পারলো স্রোতের জীবনটাও ঘুটঘুটে অন্ধকারে চেয়ে গেছে? স্রোত এতক্ষণ ট্রি টেবিলে উপরে রাখা মেহরাদের ছবিটা নিয়ে মেঝো বসেছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল। 1 ফোঁটা চোখের জলও গড়ায়নি। এর জন্যই হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে বসে কেউ একজন বলেছিলেন, অল্প শোকে কাতর, অধিক শোকে পাতর। স্রোতের এবার নজর যায় রুমের এক পাশের দেয়ালের অনেকটা জোরে অবস্থান করা মেহরাত বড় ছবিটার দিকে। কি সুন্দর হাসছে। স্রোত তো প্রথমেই হাসিটার প্রেমে পড়েছিল। স্রোত হাতের ফ্রেমটা রেখে বিছানায় ভর দিয়ে উঠে দাঁড়ায়। টাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যায়। মাথাটা ভন ভন করে ঘুরছে। সে আবার দাঁড়ায়, আস্তে আস্তে এগিয়ে যায় ছবিটার দিকে। হাস্যোজ্জ্বল চেহারাটায় কাঁপা কাঁপা হাতে স্পর্শ করে বলল, আপনি হাসছেন মেহরাত? কিভাবে পারছেন হাসতে? বুকটা কাঁপছে না? আমাদের কাঁদিয়ে আপনি হাসছেন? আর বলতে পারল না, শরীরে জোরটাই পাচ্ছে না সে। ঢোক গিলে থেমে থেমে আবার বলতে শুরু করলো, আপনি না বলেছিলেন আমার সাথে থাকবেন সব সময়? কথা দিয়েছিলেন তো আমাকে কখনো কষ্ট দিবেন না। তাহলে চলে গেলেন কেন এভাবে? আমাদের তো একসাথে বাঁচার কথা ছিল, পুরো বিশ্ব ঘোরার কথা ছিল। এই আপনার ওয়াদা, কেন করলেন এমন? এই কয়দিনে তো আমি অল্প অল্প করে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম মেহরাত। আমাদের একটা সংসার হবে, আমরা খুব সুখে থাকবো। আমি আপনাকে ভালোবাসি বলে বলে বিরক্ত করব। আমি ভালোবাসি বলার আগেই আপনি আমাকে একা করে রেখে চলে গেলেন। বুকটা যন্ত্রণা করছে মেহরাত, প্রচন্ড যন্ত্রণা করছে। দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছি না। ফিরে আসুন না প্লিজ, সবকিছুকে দুঃস্বপ্ন প্রমাণ করে চলে আসুন। অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। স্রোত হাত দিয়ে মুছে ফেলতে ফেলতে ঢোক গিলে বলল, কাঁদবো না, আমি একদম কাঁদবো না। কার জন্য কাঁদবো? আপনার জন্য, যে কথা দিয়ে কথা রাখে না, যে কষ্ট দিবে না বলে 1 সমুদ্র পরিমাণ কষ্ট দিয়ে অচিনপুরে চলে যায়, তার জন্য কাঁদবো? একদম কাঁদবো না, একদম না। মন তো এসব বুঝে না। এতক্ষণ আটকে রাখা অশ্রু যেন বাঁধ ভাঙলো। অশ্রুর দাপটে স্রোত মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়লো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মেহরাত, এই কয়েকদিনে তো আমি আপনার সাথে মিশে গিয়েছিলাম। আপনার সাথে একদিন কথা না হলে মনে হতো কত জনম ধরে কথা বলি না। ছুটতে চলে যাই আপনার কাছে, আপনার বুকে হামলে পড়ি। এখন আমি কার কাছে যাব মেহরাত? কার অপেক্ষায় প্রহর গুনবো? কার বুকে মাথা রাখবো আমি? কে আমাকে আগলে নিবে? বলুন না মেহরাত, চুপ করে আছেন কেন? কথা বলুন। আমি আপনাকে আর জ্বালাবো না মেহরাত, আর কষ্ট দিব না, মজা করব না আপনার সাথে। ফিরে আসুন প্লিজ, একবার ফিরে আসুন। আমার কথা আপনি শুনছেন না মেহরাত? কাঁদতে কাঁদতে শ্বাস বন্ধ হওয়া জোগাড়। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেল স্রোত। দেখলো মেহরাত তার দিকে তাকিয়ে হাসছে, হাত বাড়ি দিয়েছে আর বলছে, হাতটা ধরো স্রোত, উঠে এসো। স্রোত উঠলো, পিটপিট করে চেয়ে রইলো সামনের মানবের দিকে। হেসে হামলে পড়লো বুকে, বলতে শুরু করলো, আপনি এসেছেন মেহরাত, আমি জানতাম আপনি আসবেন। ওরা ভুল নিউজ বলেছিল, আমি জানতাম। মেহরাত হাসছে আর বলছে, আমি তোমার কল্পনা স্রোত। আমি চলে গেছি দূরে, অনেক দূরে, যেখান থেকে কেউ ফেরে না।
কোনোদিন ফিরেনি। তুমি আমার হয়েই থেকো স্রোত। আমরা পরকালে একসাথে থাকবো। তোমার মুখ থেকে ভালোবাসি শোনা এই জন্মে আর হলো না, পর জন্মেই না হয় শুনবো। ভালো থেকো স্রোত। তুমি অনেক ধৈর্যশীল, শক্ত মনের একটা মেয়ে। এভাবে ভেঙে পড়ো না। বলে ছায়ামানব হাওয়ায় মিলিয়ে গেল। স্রোত বলতে শুরু করলো। না না, যাবেন না মেহেরাত, কোথাও যাবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার উপর নির্ভরশীল হয়ে গেছি। আমাকে একা রেখে যাবেন না। আমি কি নিয়ে বাঁচবো, কিভাবে থাকবো আপনাকে ছাড়া? দাঁড়ান মেহেরাত, যাবেন না। আমি আপনাকে ভালোবাসি। শুনুন মেহেরাত, ভালোবাসি আমি আপনাকে। আমাকে এভাবে ভেঙে গুড়িয়ে দিবেন না। আমি আপনার অপেক্ষায় আছি মেহেরাত। শেষের কথাগুলো চিৎকার করে বলে স্রোত। বাড়ির সব মানুষ চিৎকার শুনে ভয় পেয়ে যায়। সবাই স্রোতের দরজায় নক করছে, তবুও দরজা খোলার নাম নেই। ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সময় পেরিয়ে গেল অনেক, তবুও দরজা খুললো না। সবাই ভয় পেয়ে যায়। মেয়েটা কিছু করে বসলো না তো। এক পর্যায়ে স্রোতের বাবা সাহস করে দরজা নক করলেন। জানেন না ফলাফল কি হবে, তবে এতটুকু জানেন মেয়ে উল্টাপাল্টা কিছু করবে না। হাদুরে স্বরে ডাকতে শুরু করলেন। স্রোতস্বিনী, দরজা খোলো মা। আমি জানি তুমি এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। বেরিয়ে এসো মা, সবাই ভয় পাচ্ছে। তুমি তো বুঝদার মেয়ে, এমন কেন করছো? বেরিয়ে এসো, মেহরাদের কাছে যাব। দরজা খোলো মা। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। স্রোতের এমন বিধ্বস্ত অবস্থা কারো কাম্য ছিল না। সবাই হতবাক চেয়ে রইল মেয়েটার দিক। বান্ধবী অঝরে কেঁদেই চলেছে। বনলতা বেগম শক্ত গোছের মানুষ। এমন বিপদ উনি অনেক সামনে। ছেলের লাশ দেখার আগ অব্দি তিনি বিশ্বাস করেন না ছেলের কিছু হয়েছে। স্রোত বাবাকে চাপটে ধরে কেঁদেই চলছে। বলল, বাবা, উনি চলে গেলেন কেন? আমাকে নিয়ে যেতে পারতেন তো। আমি এখন থাকবো কি করে? এখন প্রথমে মা চলে গেল, এখন উনি চলে গেলেন। কি নিয়ে থাকবো আমি? চলে যখন যাবেন তাহলে এসেছিলেন কেন জীবনে? জড়ালেন কেন আমায়? আমি তো জড়াতে চাইনি, কেন এমন করলেন? স্রোতের হুঁশ সবার সামনে বিলাপ করছে। স্রোতের বাবা বুঝতে পারলেন না মেয়েকে কি বলে সান্ত্বনা দিবে। আজ কত বছর পর মেয়ে তার সাথে কথা বলেছে, কত বছর পর মেয়ে তার কাছে এসেছে, কিন্তু তিনি অসহায়। উপস্থিত সকালে দেখছে একজন কঠিন মানবের বিধ্বস্ত রূপ। উপস্থিত সভা চোখ দিয়ে অশ্রু পড়ছে। বনলতা বেগম এগিয়ে গেলেন স্রোতের কাছে, আগলে নিলেন তাকে, বললেন, শোনো, আমার বিশ্বাস আমার ছেলের কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না আমার ছেলের। নিজের কি অবস্থা করেছো তুমি? এভাবে ভেঙে পড়লে চলবে? যতক্ষণ না আমি আমার ছেলের মৃতদেহ দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করি না। আমার মন বলছে আমার ছেলে সুস্থ আছে। স্রোত টলমল চোখে চেয়ে রইল বনলতা বেগমের দিকে। বনলতা বেগম সবার উদ্দেশ্যে বলল, ভোর হওয়ার অপেক্ষা আমি করব না। আমরা একটু পরে বেরিয়ে পড়বো। ব্যাগ গোছাও। বান্ধবীকে উদ্দেশ্য করে বললেন, স্রোতের ব্যাগটা গুছিয়ে দাও। তুমিও আমাদের সাথে যাবে, তৈরি হও। মধ্যরাত এই দুটি গাড়ি পেরিয়ে পড়লো চট্টগ্রামের উদ্দেশ্যে। বাড়িতে রইলেন রায়হানের মা নয়না, নবীন। স্রোতের মামা বাবা যাননি। বিপদের রাস্তা যেন শেষই হয় না। স্বাভাবিকভাবে যত সময় লাগে তখন যেন আরো বেশি সময় লাগে। কি জানি সত্যি কিনা, নাকি মনের ভুল ধারণা। স্রোত আর কান্না করেনি। হয়তো সে মনে মনে বিশ্বাস করে মেহরাদের কিছু হতেই পারে না, সে বেঁচে আছে। গাড়ি যখন চট্টগ্রাম সেনানিবাসের সামনে এসে থামে তখন পশ্চিমা আকাশে আলোর রোশনায় দেখা দিয়েছে। সবাই ওয়েটিং রুমে বসে আছে। এখানে কেউ কিচ্ছু বলছে না। উপর মহল থেকে আদেশ করা হয়েছে মুখ বন্ধ রাখতে। সবাই শুধু লেফটেন্যান্ট জেনারেলের জন্য অপেক্ষা করতে বলছে। উনি আসার পর যা বলার বলবেন। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অনেকক্ষণ বাদে স্রোতের সামনে এক সুন্দরী ইউনিফর্ম পরা অফিসার এসে দাঁড়ায়। স্রোত মুখ তুলে দেখে সেই অতি পরিচিত নারীকে। মানবীর চেহারায় আকাশে। স্রোত উঠে দাঁড়ায়, অস্পষ্ট স্বরে বলে, ক্যাপ্টেন সামিরা। ম্যাম, আপনাকে কি বলে সান্ত্বনা দিব আমি জানি না, শুধু বলবো ও নিজেকে সামলান। নত মুখে বলে সামিরা। অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি ম্যাম, কেউ কিছু বলছে না। সবাই মুখে কুলু পেটেছে, প্লিজ কিছু বলুন। সামিরার হাত ধরে বলতে বলতে কেঁদে ফেলে স্রোত। আমরা কিছু বলতে পারবো না ম্যাম, আমাদের ওপর অর্ডার আছে, ধৈর্য ধরুন। স্রোত হাল ছেড়ে বসে পড়ে। মাহিরা এগিয়ে এসে বলে, ম্যাম, আমাদের অন্তত বলুন ভাই কোথায়, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। আমাদের ডেড বডিটা অন্তত দেখান ম্যাম। কান্নায় ভেঙে পড়ে মাহিরা। ডেড বডি কথাটা শুনে যেন স্রোতের অন্তরাত্মা কেঁপে ওঠে। তখনই ক্যাপ্টেন সামিরা ফোনে কল আসে। তিনি কথা বলে সকলের উদ্দেশ্যে বলেন, জেনারেল স্যার এসেছেন, তিনি কথা বলবেন আপনাদের সাথে। ওনার কেবিনে যেতে হবে, তবে সবাই না, দুজন আসুন আমার সাথে। একটা বিশাল কক্ষে বনলতা বেগম আর স্রোত বসে আছে লেফটেন্যান্ট জেনারেলের সামনে। জেনারেল স্যার দু হাতে কপাল ঠেকিয়ে টেবিলে ভর দিয়ে নতমুখী হয়ে বসে আছেন। তিনি কিছু ভাবছেন। টেবিলের পাশে ক্যাপ্টেন সামিরা এবং আরো দুজন অফিসার দাঁড়ানো। এই নীরবতা কারো সহ্য হচ্ছে না। বনলতা বেগম নীরবতা ভাঙ মৃদু স্বরে বললেন, স্যার চুপ করে থাকবেন না, অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছি, কিছু বলুন। স্রোত কাতর স্বরে বলে উঠল, স্যার কিছু বলুন,
অপেক্ষারাও যেন ফুরিয়ে এসেছে। আর পারছি না, সত্যিই পারছি না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। চুপ করে থাকবেন না? জেনারেল স্যার এবার চোখ তুলে চাইলেন। স্রোত প্রতীক্ষিত পথিকের মতো চেয়ে রইল জেনারেলের দিকে। বনলতা বেগম আবার বললেন, চুপ করে আছেন কেন স্যার? আমার কোল কি সত্যিই খালি হয়ে গেল? মেহরাত কি বেঁচে? কথাটা শেষ করতে পারলেন না বনলতা বেগম। এর আগেই জেনারেল স্যার গম্ভীর কণ্ঠে বললেন, আপনার কোল খালি হয়নি, মেহরাত বেঁচে আছে। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত হানল। সবার চোখে মুখে খুশির ঝলক, স্রোতের চোখে খুশির অশ্রু। বনলতা বেগমের সাথে সাথেই বললেন, আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলের কিচ্ছু হয়নি। হাজার শুক্রিয়া আল্লাহ তাআলার নিকট। লেফটেন্যান্ট জেনারেল স্যার চিন্তিত স্বরে বললেন, কিন্তু কিন্তু কি স্যার? স্রোত বলে উঠল, মেহরাত এখন আইসিইউতে। বোমা বিস্ফোরণের পূর্ব মুহূর্তেই মেহরাত গুলিবিদ্ধ হয়। গুলিটা হার্টের ঠিক পাশ দিয়ে যায় বলে এ যাত্রায় বেঁচে যায়। হাতেও গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে মেহরাত পাহাড় থেকে গড়িয়ে পড়ে যায়। ফলস্বরূপ মেহরাতের ডান হাত আর বাম পা ভেঙে যায়। এই দুজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন। তারা তাকে রক্ষা করে হসপিটালে নিয়ে আসে। অনেক গোপনীয়তার সহিত কাজটা করা হয়েছে বিধায় আমাদের গুটি কয়েক অফিসার উপর মহল ছাড়া কেউ জানে না মেজর মেহরাত বেঁচে আছে। উপস্থিত দুজন অফিসারকে দেখিয়ে কথা শেষ করলেন জেনারেল। স্রোতের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মেজর সাহেব 2 দিন আইসিইউতে। না জানি কতটা কষ্ট সহ্য করছেন। সেই সব কষ্ট ঠিক করে দিবে সব। স্রোত কান্নামাখা স্বরে বলল, আমরা ওনার সাথে দেখা করতে চাই। অফিসার, আপনি ওনাদের নিয়ে যান। খেয়াল রাখবেন মিডিয়ার লোক যেন এখন কিছুই না জানে। একজন অফিসারকে উদ্দেশ্য করে বললেন। সে স্রোতদের দিয়ে নিয়ে রওনা হয়। তারপর 3টা গাড়ি শো শো করে ত্যাগ করে চট্টগ্রাম সেনানিবাস। উদ্দেশ্য স্বনামধন্য একটি প্রাইভেট হাসপাতাল। সকলের মুখে হাসি, প্রশান্তি। যে অবস্থাতেই থাকুক না কেন, বেঁচে তো আছে। পৃথিবীতে তার অস্তিত্ব আছে, এটাই অনেক। বনলতা বেগম পুরোটা রাস্তা স্রোতকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো স্রোত। আল্লাহ তোমাকে স্বামীহারা করেননি। আমি জানতাম আমার ছেলের কিচ্ছু হবে না, হতে পারে না। সেদিন রাতে দস্যুর আর্মিদের উপস্থিতি টের পেয়ে সাবধান হয়ে থাকে আর রুখে দাঁড়ানোর পদক্ষেপ নিতে থাকে। আর্মি সদস্যরা অতর্কিতে আক্রমণ চালালেও দস্যুরা আগে থেকে জানার কারণে সুরাহা করতে পারেনি। ফলস্বরূপ মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে এক সেনা সদস্যকে বাঁচানোর জন্য তাকে সরানোর জন্য ধাক্কা দিতে আসলে সেইগুলি মেহরাদের হাত ছিটকে বেরিয়ে যায়। মেহরাদ নিজেকে সামলে ওঠার আগে তার বুকে গুলি লাগে। ফলস্বরূপ তার বুকের আর হাতের ব্যাজ দুটো ওই জায়গায় পড়ে যায় আর সে পাহাড় থেকে গড়িয়ে পড়তে শুরু করে। দুজন অফিসার তাকে সেভ করে নিরাপদ স্থানে পৌঁছাতেই তারা বোমা বিস্ফোরণের শব্দ পায়। পাহাড় যেন কেঁপে ওঠে। এদিকে গাড়ি এসে থামে সুউচ্চ কয়েকটি ভবনের সামনে। বিশাল এলাকা নিয়ে এই হসপিটাল। সূর্য তখন মাথার উপরে নিজের দাপট দেখাতে ব্যস্ত। অফিসারদের অনুসরণ করতে করতে সবাই চলে যায় আইসিইউতে। করিডোরে কয়েকজন গার্ড আর কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। হাসপাতালের এই 5 তলার এই দিকটা সম্পূর্ণ খালি করা হয়েছে। অফিসার, গার্ড, ডক্টর এবং নার্স ছাড়া সাধারণ মানুষের আনাগোনা নিষেধ। স্রোত গিয়ে দাঁড়ানো দরজার বাহিরের উপরের দিকের ছোট গোল গ্লাসটার সামনে, যেখান থেকে ভেতরে মেহরাদের ঘুমন্ত মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেহরাদের শরীরে এত ব্যান্ডেজ দেখে স্রোতের বুকে যেন রক্তক্ষরণ শুরু হলো। সে চোখ ফিরিয়ে নিল। আর সহ্য হচ্ছে না। সে তার প্রেমিক পুরুষকে এই অবস্থায় দেখতেই পারছে না। একবার মনে হচ্ছে মেহরাদের এমন করুণ অবস্থা দেখার আগে আমার চোখগুলো অন্ধ কেন হলো না। আমার মন চাচ্ছে এক ছুটে মেহরাদের বুকে হামলে পড়তে। স্রোত সরে গেল দরজার সামনে। একে একে পরিবারের সকল সদস্যরাই মেহরাতকে চোখের দেখাটুকু দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল। স্রোত করিডোরে অবস্থিত বেঞ্চে বনলতা বেগমকে জড়িয়ে ধরে বসে আছে। বনলতা বেগম বললেন, এমন পরিস্থিতিতে আমি অনেকবার পড়েছি স্রোত, এইবার তোমার পালা, ধৈর্য ধরো। এসে থেকে দেখে যাচ্ছে ডাক্তার এবং নার্স ভেতরে কথা বলছে, কিন্তু কেউ বের হচ্ছে। কারো থেকে কিছু জানতেও পারছে না মেহরাদের অবস্থার কি অবনতি হলো। ভাবনার মাঝে ডাক্তার বের হলে স্রোত তার দিকে এগিয়ে যায়। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস, স্যার, পেশেন্টের কি অবস্থা এখন? সিচুয়েশন ক্রিটিক্যাল, ডিটোরেট করেছে। হার্টের পাশ দিয়ে গুলি যাওয়ায় অনেক কমপ্লিকেশন তৈরি হয়েছিল। কাল বিকালে অপারেশন করা হয়েছে। অপারেশনের থিয়েটারে আমরা রুগীকে হাতে বসেছিলাম, তবে মিরাক্কেল হলো অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু এই জায়গায় এসে থেমে যায় ডক্টর। তার চেহারা ছাপ। স্রোত বলল, কিন্তু কি স্যার, থেমে গেলেন কেন? পেশেন্টের এখনো সেন্স ফেরেনি। কথাটা যেন করিডোরে বজ্রপাত, সবাই আটকে উঠল। কি বলছেন স্যার? আটকে উঠে বলল স্রোত, হ্যাঁ, পাহাড় থেকে গড়িয়ে পড়ায় মাথায়ও সামান্য আঘাত লেগেছে। হার্টের কমপ্লিকেশনের জন্য ব্লাড সার্কুলেশন, অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। যে কোনো সময় হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এখন সৃষ্টিকর্তা ছাড়া কেউ কিছু করতে পারবে না। আয়াত মতো সৃষ্টিকর্তার হাতে। আপনারা প্রেয়ার করুন যাতে অপারেশন থিয়েটারের মতো
আরেকটা মিরাক্কেল ঘটে। রৌদ্রোজ্জ্বল আকাশটাকে যেন মুহূর্তের মধ্যে কালো মেঘ ঘিরে ফেলল। এতক্ষণ শক্ত হয়ে থাকা মায়ের মনও কেঁদে উঠল। কান্নায় ভেঙে পড়লেন বনলতা বেগম। তার পাশে মাহিরা বসা, মাকে আগলে ধরল, তার চোখেও জল। তাদের ভাই বোনের সম্পর্কটা সবসময় অন্যরকম ছিল। ভাই বোন কম, কিন্তু বন্ধু ছিল বেশি। এখন সে ভাইরূপী বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে। কাঁদল না শুধু, মেহরাতকে দেখার পর থেকে তার ভেতর এক অদ্ভুত শক্তির উদয় হয়। কাঠিন্যতা আবার তার খোলসে রূপান্তর হয়। সে ডক্টরকে বলে, স্যার পেশেন্টকে দেখা যাবে? না, এখন আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। স্যার আমি মেডিকেল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, আমার ফাইনাল প্রফেশনাল এক্সাম চলছে। আমি ভেতরে গেলে আশা করি সমস্যা হবে না, বরং হেল্প হবে। ডাক্তার অবাক হলে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, এটা তো তোমার আগে বলা উচিত ছিল। তাহলে এতক্ষণ বাইরে বসে থাকতে হতো না। তুমি যাও ভিতরে, তোমার উপর কিন্তু আমার সম্পূর্ণ ভরসা করলাম। তারপর ভেতরে নার্সকে ডেকে স্রোত সম্পর্কে সব বলে এবং জানায় যে সে আইসিইউতেই থাকবে। বাড়ির বাকি সবাই যারা এসেছিল সবাই চলে যায় মেহেরাতে। এখান থেকে ভিড় করে লাভ নেই, এত মানুষ এখানে থাকা যাবে না। তারা বিকেলের দিকেই ঢাকায় রওনা হবে। শুধু মাহিরা, বনলতা বেগম, স্রোত থেকে যাবে। এখন হাসপাতালে শুধু বনলতা বেগম আর স্রোত। বনলতা বেগম বসে আছেন জায়নাব। ডাক্তার চলে গেলে স্রোত নার্সের পেছন পেছন আইসিইউর ভেতর প্রবেশ করে। আর পা যেন নড়তেই যাচ্ছে, হাত পা অবশ হয়েছে, শরীর অসাড় হয়ে মনে হচ্ছে এই প্রথম সে এমন একটা কেবিনে প্রবেশ। তার জীবনের সহস্রাধিক ঘন্টা, লক্ষাধিক মিনিট সে হাসপাতালে কেবিনে, ওয়ার্ডে, আইসিইউতেই কাটিয়ে। এসব যন্ত্রপাতি, এই রুম সব তার অতি পরিচিত, কিন্তু আজ সব নতুন লাগছে, অচেনা লাগছে। সে কখনো ভাবতে পারেনি ক্ষণ সময় হয়ে যাওয়া তার অতি প্রিয় মানুষ জন্য তার এই রুমে প্রবেশ করছে। সে ধীর পায়ে মেহরাদের বেডের সামনে দাঁড়ায়, অপলক চেয়ে থাকে তার দিকে। কত যন্ত্রপাতি ঘিরে আছে তাকে, মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। না স্রোতকে থাকতে বলে চলে। স্রোত একটা চেয়ার টেনে মেহরাদের পাশে বসে, ক্যানোলা লাগানো হাতটায় আলতো করে স্পর্শ করে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। চোখ দিয়ে অজান্তেই অনিচ্ছায় জল গড়িয়ে পড়ছে। মানুষটার সামনে সে কাঠিন্যতা ধরে রাখতে পারে না। তার কাঠিন্যতা মেহরাদের সংস্পর্শে এলে মোমের মতো যায়। কি ভেবে যেন উঠে দাঁড়ালো স্রোত। মেহরাদের উন্মুক্ত কপালে অনেক সময় নিয়ে গাঢ় করে ঠোঁট ছোঁয়ালো। তারপর মুখে, নাকে, গালে থুতনিতে কত দিনের তৃষ্ণা মেটালো কে জানে। মেহরাত সজাগ থাকলে নিশ্চিত দুষ্টুমি করে বল, বউ তুমি আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছো, তুমি আমার লজ্জা হরণ করছো। ছি স্রোত, ছি, দিস ইজ ভেরি ব্যাড স্রোত। এমনটা করছিল স্রোত যখন চট্টগ্রামে এসেছিল। কাক ডাকা ভোরে ঘুম ভাঙলে নিজেকে মেহরাদের উন্মুক্ত বুকে আবিষ্কার করে। মেহরাত তখন। স্রোত মেহরাদের বুকে ভর দিয়ে তার সারা বদন উষ্ণবনে সিক্ত। ঠিক ঠোঁট ছোঁয়ার মুহূর্তে ধপ করে চোখ মিলে তাকায়, আটকে উঠে। সে ছিটকে দূরে সরতে নিলে মেহরাত তাকে বাহু বন্ধনে আটকে করে বলে, মেজর মেহেরাত সাদাফের লজ্জাহরণ করছো তুমি, তুমি তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিচ্ছ। ছি স্রোতসিনী। এমনিতে চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে তার চেহারা যেমন অবস্থা হয়, স্রোতেরও তেমন অবস্থা। এর উপর আবার নিজের স্বামীর লজ্জা হরণের অবপাত শুনে চোয়াল ঝুলে গেল। মেহরাত বাঁকা হেসে বলল, ইউ হ্যাভ টু বি পানিশড স্রোত। পানিশমেন্ট? করুণ চোখে চেয়ে বলল স্রোত। মেহরাত এবার স্রোতকে বালিশে শুয়ে দিয়ে নিজে স্রোতের উপর একটু ঝুঁকে বলে, ইয়েস ম্যাম, আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পানিশমেন্ট তো আপনার প্রাপ্য, পেতেই হবে। আমি দিব পানিশমেন্ট। আমি অনেক স্ট্রিক্ট রুলস ফলো করি। শেষের বাক্যটি গাঢ় স্বরে বলছিল মেহের। তারপর ঘরময় স্রোতের হাসি ঝনঝনের শব্দ তুলে। পুরোনো কথা মনে পড়তে স্রোতের ঠোঁটে হাসি, ভেতরটা পুড়ছে, বড্ড পুড়। অশ্রু গড়িয়ে পড়লো মেহরাতের সারা বদনে। স্রোত আবার বস। মেহরাতের হাত নিজের দুহাতে আগলে নিয়ে চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে রেখে বলল, ফিরে আসুন মেহেরাত, আপনার স্রোতসিনীর কাছে ফিরে আসুন। আপনার অপেক্ষায় আমার ভেতরটা খা খা করে, বুকটা ফেটে যাচ্ছে। আরেকবার মিরাকেল হোক। এভাবে অনেক সময় পার হয়। সময়ের খেয়াল কে রাখে? স্রোত তখনও হাতে মাথা ঠেকিয়ে রেখে তেরপেল তার মুঠোবন্দি মেহরাদের হাতের আঙুলগুলো নড়ছে। সে চমকে, সত্যি সত্যি নড়, চোখের পাতা নড়। স্রোতের মুখে মুখে হাসির ঝলক, বিড়বিড় বলে উঠল, অনেক শুক্রিয়া আল্লাহ, আরেকবার মিরাকেল ঘটানোর জন্য। কেবিনে এখন দুজন ডাক্তার, লেফটেন্যান্ট জেনারেল এবং একজন নার্স উপস্থিত। স্রোত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শোনে। মেহরাদের জ্ঞান ফিরতে স্রোত ডাক্তারকে জানায়, সবাইকে জানায়, জেনারেল স্যার শুনতে মেহরাতকে দেখতে এসেছেন। মেহরাত এখন ঘুমাচ্ছে। মেহরাদের জ্ঞান ফেরার পরে স্রোত তার সামনে যায়নি, বনলতা বেগমকে পাঠিয়েছিল। সে তখন মেহরাদের ফ্ল্যাটে চলে যায় ফ্রেশ হতে। মেহরাদের সামনে এমন বিধ্বস্ত অবস্থায় যেতে চায় না। ছেলেকে দেখে আদর করতে ভুললেন না বনলতা। চোখ থেকে পানি পড়ছে তার। মেহরাত আস্তে আস্তে বলল, মা কান্না করো না, ঠিক আছে আমি। দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছিস।
মেহরাত হালকা হাসলো। সে কেবিনের চারদিকে দেখলো, স্রোত নেই। স্রোতকে দেখতে না পেয়ে মেহরাত বুঝে নিল স্রোতের পরীক্ষা থাকায় হয়তো সে আসেন। এটাই তো স্বাভাবিক, পরীক্ষা তো দিতেই হবে। মেহরাদের মস্তিষ্ক বুঝলেও মনটা একটু খারাপই হয়ে গেল। চুপ করে রইল। বনলতা বেগম হয়তো বুঝলেন ছেলের মনের কথা। তিনি নিজ থেকেই জিজ্ঞাসা, স্রোতকে খুঁজছিস? ওর তো পরীক্ষা। বনলতা বেগম হাসলেন, বললেন, এতক্ষণ তোর পাশেই বসেছিল, জ্ঞান ফিরতেই সবাইকে জানিয়ে বাসায় গিয়েছে। নিজের এই বিধ্বস্ত অবস্থা তোকে দেখাতে চায় না। মেহরাত অবাক হলো। আস্তে আস্তে জিজ্ঞেস করল, ওর পরীক্ষা আর বিধ্বস্ত অবস্থা মানে? মেয়ের কি সে খেয়াল আছে? তোর কথা শোনাই ওর থেকেই তো পাগলামে শুরু করেছে। কান্নাকাটি করে কি নাজেহাল অবস্থা। এক ফোঁটা পানিও খাওয়াতে পারিনি, জ্বরে গা পুলে যাচ্ছিল। সে খেয়াল নেই তার। ওর অবস্থা দেখে তো আমি ভেবেছিলাম আমি বুঝি আমার ছেলে মেয়ে দুটোকেই একসাথে হারিয়ে ফেলবো। মায়ের কথা চুপচাপ শুনলো মেহরাত। কোনো প্রতিক্রিয়া দেখালো না, আর কিছু বললো না। তবে তার শান্তি লাগ। এত অসুস্থতা সত্ত্বেও সে ভেতরে ভেতর প্রশান্তি অনুভব করছে। নিজের জন্য প্রেয়সীর পাগলামি, দুঃখ, আগুলতা সবই যেন তার ভালো লাগছে। তখনই নার্স এসে জানায় এখন আর কেউ থাকতে পারবে না, মেহরাদের বিশ্রামের প্রয়োজন। বনলতা বেগম বাইরে চলে যান। সবাই চলে গেলে স্রোত একাই মেহরাদের পাশে। স্রোত এসে বনলতা বেগমকে জোর করে বাসায় পাঠিয়ে। ডাক্তাররা জানিয়েছেন আরো 2 দিন আইসিইউতে রাখা হবে অবজারভেশনের জন্য, তারপর কেবিনে শিফট করা হবে। জ্বর, নির্ঘুম রাত পার করা সব মিলিয়ে স্রোত ক্লান্তিতে মেহরাদের বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কখন চোখ লেগে যায় বুঝতেই পারেনি সে। অনেকটা সময় পরে মেহরাদের ঘুম ভাঙে। নিজের পাশে স্রোতকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে আর ডাকেন। চুপচাপ স্রোতকে দেখিয়ে যাচ্ছিল। কত জন্মে দেখা তৃষ্ণা মেটাচ্ছে। ঘুরে লাগার মুহূর্তে তো মনে হয়েছিল আর কোনোদিন নিজ প্রেয়সীকে দেখতে পাবে না, মায়ের দেখা পাবে না। এখন মনে হচ্ছে নতুন জন্ম নিয়েছে। সৃষ্টিকর্তার কাছে সে কৃতজ্ঞ, তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার। না হয় প্রয়োজনে তার প্রতি এত ব্যাকুলতা, ভালোবাসার গভীরতা সে জানতে পারতো না। ভাবনার মধ্যে ডাক্তার আর নার্স প্রবেশ করে। মেহরাদ ইশারা না করে স্রোতকে ডাকতে। ডাক্তার মেহরাদের ভালো মন্দ খোঁজ নিয়ে চলে যায়। নিজের মুখ কারো আঙুলের আনাগোনা টের পেয়ে চমকে উঠে স্রোত। উঠে দেখলো মেহরাদ তার দিকে অনিমেষ চেয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙায় নিজের অবস্থান বুঝতে একটু সময় লাগলো। নিজেকে ধাতস্থ করে মেহরাদকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কখন উঠেছেন আপনি? অনেকক্ষণ। ধীর স্বরে বলল, ডাকেননি কেন? ঘুমোচ্ছিলে তাই ইচ্ছে করেনি। আপনি অসুস্থ, আমাকে ডাকা উচিত ছিল। কপট রাগ দেখিয়ে বলল স্রোত। তুমিও অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আপনার সাথে আমি কখনোই কথায় পেরে উঠবো না। ডাক্তারকে ডাকছি আপনার চেক আপ করার জন্য। চেক আপ করে গিয়েছেন? স্বাভাবিকভাবে বলল মেহরাদ। স্রোত যেন অবাক হতেও ভুলে গেল। ডাক্তার এসে চেক আপ করে গিয়েছে আর সে ঘুমাচ্ছিল। কি বিশ্রী লজ্জাজনক ব্যাপার। ডাক্তার জানে কি ভাবছে সেটা পরে দেখা যাবে। এবার মেহরাতের দিকে পূর্ণ নজর দিল স্রোত। নরম সুরে জিজ্ঞেস করলো, ছোট্ট করে না বলল মেহরাত। তখন স্রোত বলল, এখন কেমন লাগছে? কোথাও অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে জানাবেন। আর একটাও কথা বলবেন না, কথা বলার নিষেধ এখন। আপনি এখনো বিপদ মুক্ত নন, আমি আছি। মেহরাত ভদ্র ছেলের মতো আর কথা বলেনি। সত্যি বলতে কথা বলতে তার কষ্ট হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল। একটু সময় পর স্রোত তার মাথায় হাত বুলিয়ে দিলে সে আবার ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে সবাই আসে মেহরাদের সাথে কথা দেখা করতে। তাদের বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও তারা যায়নি। মেহরাদের সাথে দেখা করে তারপর যাবে, কিন্তু ডাক্তার জানায় ভেতরে যাওয়া যাবে না। গেলে রোগী কথা বলার চেষ্টা করবে, যা তার অবস্থা আরো খারাপের দিকে নিয়ে যাবে। দরজার বাইরে থেকে দেখে ওরা চলে যায় ঢাকায়। শুধু মাহিরা, বনলতা বেগম আর স্রোত থেকে যায়। 2 দিন পর মেহরাতকে কেবিনে শিফট করা হয়। এখন সে বিপদমুক্ত। এই 2 দিন একজন নার্স যা যা করে স্রোত সব করেছে। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, কাপড় পরিবর্তন করা, আরো আনুষঙ্গিক যা যা আছে সব। 2 দিন মেহরাতকে একটা কথাও বলতে দেয়নি সে। নিজে নিজে কথা বলেছে মেহরাদের সাথে। মেহরাত কথা বলতে চেয়েছিল, স্রোত জানায়, আপনি যদি কথা বলেন তাহলে আপনি যতদিন বিপদমুক্ত না হচ্ছেন ততদিন আমি আপনার সামনে আসবো না। আপনার সাথে কথা বলার চেয়ে গোটা আপনিটাই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। বেচারা মেহরাত এতদিন বউকে না দেখে থাকতে পারবে না বলে বউয়ের হুকুম মেনে নেয়। হ্যাঁ, একদম প্রয়োজন ছাড়া একটা টু শব্দও করেনি সে। স্রোত সারাদিন রাত হাসপাতালে মেহরাতের সাথে থাকে, দেখাশোনা করে। শুধু বিকেলের দিকে বনলতা বেগম বা মাহিরাকে দিয়ে সে বাসায় যায় গোসল করার জন্য। দিনগুলো যেন আলোর বেগে ছুটছে। 10 দিন হয়ে গেছে মেহরাতকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। স্রোত মেহরাতের জন্য ফল কাটছিল। মেহরাত বেডে হেলান দিয়ে বসে আছে। এই ভাঙা হাত পা, অচল জীবন এই কয়েকদিনে তার কাছে বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রথম তার প্রতি স্রোতের আকুলতা দেখতে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। বিরক্ত লাগছে নিজেকে। ওর জন্য স্রোতের একটা বছর নষ্ট। স্রোতকে পরীক্ষার কথা সে বলেছে, কিন্তু স্রোত না করে সে এবছর আর পরীক্ষা দেবে না। বাড়ির সবাই জোর করেছে, তবুও শোনেনি। এই তো সেদিনের কথা। মেহরাত স্রোতকে বলল, স্রোত, তুমি ঢাকায় চলে যাও, পরীক্ষা শেষ করে আসবে আবার।
পরীক্ষা শেষ হতে আরো 1 মাসের বেশি সময় লাগবে। ভনিতা ছাড়াই উত্তর দিল স্রোত। তো আমি ঠিক আছি এখন, 1 মাস দেখতে দেখতে চলে যাবে। স্রোত পূর্ণ নজর দিয়ে মেহরাদের দিকে স্পষ্ট করে চোখে চোখ রেখে বলে, 1 মাস আমার জন্য অনেকটা সময় মেহেরাত। আপনার মৃত্যুর ভুল খবর যখন শুনেছিলাম তখন আমার পৃথিবীটা ওলটপালট হয়ে গেছিল। আপনাকে ছাড়া একটা মুহূর্ত আমার জন্য 1000 দিনের সমান। আমার ক্যারিয়ার দিয়ে কি হবে যেখানে আপনি থাকবেন না? আমি আপনাতে মিশে গেছি মেহেরাত। স্রোতের ওই কথার বিপরীতে সেদিন আর কিছু বলতে পারেনি মেহরাত। কই হারিয়ে গেলেন মেজর সাহেব? স্রোতের ডাকে ভাবনা থেকে বের হয় মেহরাত। কিছু না। বিরক্তি নিয়ে বলে মেহরাত। বিরক্ত হয়ে আছেন কেন? কি হয়েছে? কোথায় অসুবিধা হচ্ছে? বললাম তো কিছু হয়নি। রাগে স্বরে বলে মেহরাত। রাগ করছেন কেন? কিছু করেছি আমি? করুণ স্বরে বলে স্রোত। তুমি কিছু করনি। আমার নিজের উপর নিজের বিরক্ত লাগছে। হাত নাড়াতে পারছি না, পা নাড়াতে পারছি না। আমার জন্য তোমার ক্যারিয়ার শেষ। আমি তোমার উপর বোঝা হয়ে আছি। শান্ত স্বরে এক নিঃশ্বাসে বলে গেল মেহরাত। স্রোত বুঝল। সে আরেকটু এগিয়ে গেল মেহরাতের দিকে। মেহরাদের হাত ধরে বলল, চিন্তা করবেন না, 1.5-2 মাসেই হাত পা ঠিক হয়ে যাবে। সাধারণ হাড় ভেঙেছে, গড়িয়ে পড়ার কারণে একটু ড্যামেজ যাকে বলে, জটিল কিছু হয়নি। 2 মাস কষ্ট করুন, দেখতে দেখতে চলে যাবে। আবার বলল, আমার এই অবস্থা হলে আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারতেন? এই প্রশ্ন শুনে মেহরাত তাকায় স্রোতের দিকে। স্রোত বলল, কি হলো বলুন, পারতেন? মেহরাত চোখ ফিরিয়ে নেয়। স্রোত স্মিত হেসে বলল, পারতেন না। তাহলে আমি কিভাবে যাই আপনাকে ছেড়ে? মেহরাত চুপ করে আছে। স্রোত মেহরাদের হাত ছেড়ে দেয়। দুহাতে আজলে মেহরাদের মুখটা নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, ভালোবাসি মুখে বললেই হয় না মেজর সাহেব, কাজে কর্মে বোঝাতে হয়। ভালোবাসা শব্দটা অনেক গভীর। সেখানে যদি আত্মত্যাগ না থাকে, স্যাক্রিফাইস না থাকে, তাহলে তাকে ভালোবাসা বলে না। 1 ফোঁটা আত্মত্যাগ, একটু বিশ্বাস, 1 টুকরো ভরসা মিলিয়েই তো ভালোবাসা। প্রিয়জনের জন্য সব ছেড়ে দেওয়ার নামই ভালোবাসা। সেখানে আমি তো মাত্র 1 বছর গ্যাপ দিলাম। 1 ফোঁটা জল গড়িয়ে পড়লো মেহরাদের মুখ। মেহরাদের সব রাগ বিরক্তি নিমেষে উবে গেল। তার স্রোতস্বিনী তাকে ভালোবাসে। স্রোত ছেড়ে দিল মেহরাতকে। চোখের জল মুছে টেবিলের উপর থেকে ফলের প্লেটটা নিয়ে একটা টুকরো আপেল এগিয়ে দিল। মেহরাত তাকিয়ে আছে স্রোত। সে এভাবেই বলল, ভালোবাসি স্রোত। স্রোত হেসে বলল, টলমলে চোখে হেসেই বলল, স্রোত ভালোবাসে তার মেজর সাহেব। খেয়ে নিন এবার। সেই অন্ধকার রাতের আজ 20 দিন। মেহরাত এখন অনেকটাই সুস্থ, তবে এখনো হাসপাতালে। আরো কয়েকদিন থাকতে হবে। বিয়ের পরে এতদিন একসাথে থাকা হয়নি এই যুগলে। মেহরাত যেন এক নতুন স্রোতকে আবিষ্কার করেছে কয়েকদিনে। এই স্রোতকে সে চিনে না। সে এক অপরিচিত মানবী। সে মেহরাতের ভাবনার চেয়েও অতলীন। মেহরাত নতুন করে স্রোতের প্রেমে পড়েছে। একজন নার্স যেসব কাজ করে স্রোত সেসব কাজ করে। সময় মতো খাইয়ে দেয়া, ওষুধ দেয়া, শরীর মুছে দেয়া, কাপড় বদলে দেয়া, সব কিছু স্রোত করে। মেহরাতের মাঝে মাঝে নিজের এই অচল অবস্থার জন্য রাগ হয়। পরক্ষণে স্রোতের বিরক্তিহীন এত যত্ন তার সব রাগ দূর করে দেয়। সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তাকে এমন অসুস্থতা দেওয়ার জন্য। না হয় সে হয়তো কখনোই তার প্রতি স্রোতের ভালোবাসার গভীরতা তীব্রতা বুঝতে পারত না। মেয়েটার মুখের ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিন রাত বিশ্রাম নেওয়ার সময় পায় না সে। শুধু বিকেলের দিকে বনলতা বেগম আসলে সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাঝরাতে মেয়েরাতের ঘুম ভেঙে গেলে স্রোতকে হয় নিজের পাশে বসে থাকতে দেখবে, না হয় জায়নামাজে দেখতে। মেহরাত অনেক সময় ভেবে উঠতে পারে না এই মেয়ে নাকি বিয়েতে রাজি ছিল না। স্রোতের বর্তমান আচার আচরণ সেবা শুশ্রূষা দেখলে যে কেউ বলবে ওদের বিয়ে হয়েছে অনেক বছর কিংবা তাদের ভালোবাসার বিয়ে। মেয়েরাদের নিজেকে ভাগ্যবান মনে হয়। নিজের দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে মেয়েরাদের মুখের সামনে তুড়ি মারে স্রোত। মেয়েরা চমকে উঠলে স্রোত হেসে ফেলে। ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, ইদানিং কোথায় হারিয়ে যান বলুন তো? ধ্যান কই থাকে? পাহাড় থেকে পড়ে কি মাথাও গেছে আপনার? মেয়েরা দুষ্টুমি করে বলল, পাহাড় থেকে পড়ে মাথা নষ্ট হয়নি, হসপিটালে এসে হয়েছে। মানে? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে স্রোত। বললে রাগ করবে না তো? কেন রাগ করব? হসপিটালে এসে একজন মেয়ে ডক্টরকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তার ভাবনায় এখন সারাদিন মাথায় আসে প্রেমে পড়ে গিয়েছি। আরশি ভঙ্গিতে বলে মেহরাত। কথাটা স্রোতের বুকে গিয়ে লাগে। বলা বাহুল্য মেহরাতকে একজন ডাক্তার চেক আপ করতে আসেন, আর তার নাম ডক্টর মিশিরা রহমান। মেহরাদের সমবয়সী কিংবা একটু ছোট হবে হয়তো। স্রোত খেয়াল করেছে চেক আপ করতে আসলে দুজন অনেক হাসাহাসি করে। ভাবনা বাদ দিয়ে ধরা গলায় জিজ্ঞেস করে, কে এসে? যে আমাকে সারাদিন রাত চেক আপ করে। নিষ্পাপ উত্তর মেহরাদের। ও, ডক্টর মিশিরা। ভালো তো, অনেক ভালো। আজকে বললেন প্রেমে পড়ে গিয়েছেন, কালকে বলবেন ভালোবেসে ফেলেছি। ঠিক আছে। অল্পতেই যেন স্রোত কষ্ট পেয়ে গেল। সে বুঝতেই পারল না মেহরাত ঘুরিয়ে পেঁচে তার কথাই বলছে। স্রোত কি করে দেখার জন্য মেহরাত আবার বলল, কালকে বলবো কেন, আজকেই বলছি আমি তাকে ভালোবাসি।
কথাটা জেনে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছিল। স্রোত আর কিছু না বলে মন খারাপ করে চলে যেতে নিলে মেহেরাত সাবধানে হাত ধরে ফেলে। স্রোত অন্যদিকে তাকে টলমল দৃষ্টি লুকানোর বৃথা চেষ্টা করছিল। মেহরাদের মনে পড়ে যায় স্রোত তাকে হ্যালুসিনেশনের নাম করে কি জেলাসি ফিল করিয়েছিল। তার অধর প্রসারিত হয়। সে বাঁকা হেসে বলে, তুমি কি নকল করে মেডিকেলে চান্স পেয়েছিলে স্রোত? অপ্রাসঙ্গিক কথা শুনে স্রোত অবাক দৃষ্টিতে মেহরাতের দিকে তাকায় আর ভাবে এই লোক কি বলে। মেহরাত আবার বলে, এত বছর মেডিকেলে কি টুকলি করে পাশ করেছো? এই প্রশ্ন শুনে স্রোতের চোখগুলো বেরিয়ে আসার জোগাড়। চোখের জল এতক্ষণে কর্পূরের মতো হাওয়া হয়ে গিয়েছে। মেহরাত স্রোতের হাত ছেড়ে দিয়ে দুঃখী ভাব নিয়ে বলে, এত মাথা মোটা হয়ে মেডিকেলে পড়ছো, আবার আমাকে বলো আমি ঘটে কি নিয়ে ডিফেন্সে জব করি? স্রোত চোয়াল ঝুলিয়ে করুণ স্বরে বলে, আমি না আপনার কথার আগা মাথা গোড়া শিকড় কিছুই বুঝতে পারছি না। মেহরাত এবার পূর্ণ দৃষ্টি দেয় স্রোতের ভাবুক চেহারায়, প্রশ্নাত্মক দৃষ্টি রেখে বলে, গাধা, ডক্টর মিশিরা কখন আসে আমাকে চেক আপ করতে? রাতের বেলায়। ফটাফট করে বলে স্রোত। আর সারা দিন রাত আমার চেক আপ কে করে? স্রোত এবারও ফটাফট বলে, আমি। তাহলে আমি কার প্রেমে পড়েছি, কাকে ভালোবাসি? স্রোতের কাছে এবার সবটা পরিষ্কার হয়। মেহরাত হাসতে হাসতে বলল, দেখো, নিজেকে নিয়ে নিজে জেলাস ফিল করলে কেমন লাগে? স্রোত লজ্জায় পড়ে গেল। কত বড় নির্বুদ্ধি তার পরিচয় দিল সে। ইস, মেহরাতকে জেলাস ফিল করানোর বদলা সে এভাবে নিল। নিজেকে নিজে পৃথিবীর সব থেকে বোকা ব্যক্তির তালিকায় ফেলল স্রোত। এত কাজের চাপে তার মস্তিষ্ক থেকে এই ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে তো দমে যাওয়ার পাত্রী নয়। নিজেকে জাহির করার জন্য কোমরে 2 হাত রেখে গাল ফুলে ঠোঁট উল্টে বলে, আমার বেলায় আমাকেই ম্যাও। বাক্য কর্ণপাত হতেই মেহরাত শব্দ করে হেসে ফেলে। স্রোত বিপরীতে মুচকি হাসে। জোরে হাসি তার কারণে মেহরাদের বুকে ব্যথা হয়। সে সাথে সাথেই বুকে হাত দিয়ে আহ বলে ব্যথায় কুকড়ে ওঠে। স্রোত ভয় পেয়ে যায়। সে করুণ স্বরে বলে, কি হয়েছে? বেশি ব্যথা করছে? আপনাকে কতবার না করেছি বেশি কথা বলবেন না। দেখলেন তো কি হলো। হসপিটালে আসার পরে আপনার পাগলামি আরো বেড়ে গিয়েছে মেহরাত। এমন করলে সুস্থ হবেন কি করে? মেহরাত সময় নিয়ে থেমে থেমে বাচ্চামো করে বলে উঠল, বিয়ের পরে কাউকে এতদিন কাছে পেয়েছি নাকি? বউ সামনে থাকলে পাগলামি আমার অজান্তেই বেরিয়ে আসে। আমার কি দোষ? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিব। স্রোত থমকে বলে। মেহরাত আর কথা বলেনি। এতক্ষণে হাসি আনন্দ সব এক নিমিষে উবে গেল। দুজনেই চেহারাতেই বেদনার ছাপ স্পষ্ট। একজনের চেহারায় নিজের শারীরিক দুর্বলতার বেদনার ছাপ, আরেকজনের চেহারায় নিজ ভালোবাসায় মানুষের অসুস্থতার বেদনার ছাপ। স্রোত মেহরাতকে ওষুধ খাইয়ে দিল। রক্তচাপ নিয়ন্ত্রণ আছে কিনা, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণে আছে কিনা চেক করলো। সব ঠিক থাকা নিশ্চিত হলো সে। জোরে হাসি তার বুক টান লেগে ব্যথা করছে। স্রোত মেহরাদের পাশে বসে তার মাথায় হাত বুলাতে থাকে যাতে সে ঘুমায়, তাহলে একটু আরাম পাবে মেহরাত। এভাবে অনেকটা সময় পার হলো, মেহরাত ঘুমায়নি। নীলিন দৃষ্টিতে চেয়ে রয় স্রোতের দিকে। স্রোত আদুরে স্বরে জিজ্ঞেস করে, কি দেখছেন? ভালোবাসার বর্ষণ। কোথায়? তোমার চেহারায় আমার প্রতি ভালোবাসা উপচে পড়ছে স্রোত। আমার চেহারায় কি লেখা আছে নাকি? হুম, তোমার ওই টলমলে 2 চোখের আকুলতা, তোমার এই মিষ্টি চেহারার ব্যাকুলতা, নির্জীবতা যে আমার প্রতি তোমার ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনাকে না দেখলে জানতেই পারতাম না মানুষ হসপিটালের বেডে শুয়ে শুয়েও বউয়ের জন্য পাগলামি করে। মৃত্যুশয্যায় থেকেও ভালোবাসার কাব্য বলে। মেহরাত স্মিত হেসে বলল, কাছে আসো, আমার দিকে ঝুঁকো একটু। ধীরে ধীরে বলল মেহরাত। কি করবেন? এত প্রশ্ন করো কেন? আমার কথা বলতে কষ্ট হচ্ছে স্রোত। করুণ কণ্ঠ শুনে স্রোত আর না করল না, ঝুঁকলো মেহরাতের দিকে। যে পুরুষ মৃত্যু শয্যায় থেকে প্রেম কথন শোনাতে পারে, সে পুরুষকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না বলে স্রোতের মনে হয় না। মেহরাত মাথাটা একটু উঁচু করে গাঢ় চুম্বন এঁকে দিলে নিজ প্রেয়সীর বদনে। ধীরে ধীরে বলল, হসপিটালের এই কেবিনটা আমাদের ভালোবাসার সাক্ষী থাকুক স্রোতসিনী। স্রোত মুগ্ধ নয়নে নিজ ব্যক্তিগত পুরুষের পাগলামি দেখে গেল। এদিকে আজ আকাশে চাঁদ ওঠার নাম নেই। আকাশটা ঘুটঘুটে অন্ধকার রূপ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে চাঁদ আকাশের উপর রাগ করে আজ দেখাই দেয়নি। তাদের এত ভালো সখ্যতার ব্যাঘাত ঘটেছে। বান্ধবী মাত্রই রাতের খাবার শেষ করে রুমে এসেছে। মা মারা যাওয়ার পর জীবনটা কেমন থম মেরে গিয়েছিল। এতদিন পর জীবনে আনন্দ খুশি নামক বস্তুগুলো ধরা দিলেও আমার দুঃখেরা ঝাঁপিয়ে পড়ল। সবকিছুই আচমকা হয়ে গেল। তার উপর তার জীবনের একটা বড় অধ্যায় জুড়ে রয়েছে রায়হান নামক ব্যক্তি, যে কোনো একটা সময় তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল, তাকে চরম অপমান করেছিল। আজ সে ব্যক্তির চোখে বান্ধবী তার জন্য ভালোবাসা দেখতে পায়। সেই ব্যক্তি বান্ধবীর কাছে একটা সুযোগ চায়, ভালোবাসা ভিক্ষা চায়। রায়হান
মান্ধবীর জীবনের প্রথম প্রেম ছিল। প্রথম প্রেমের প্রত্যাখ্যান, অসম্মান, অপমান মেনে নিতে পারেনি কিশোরী মন। যতটা ঘৃণা করা যায় ঠিক ততটা ঘৃণা করে সে রায়হানকে। কিন্তু অন্তর্করণের কোথাও না কোথাও এখনো সে কিশোরীর মনে ভালোবাসা রয়ে গেছে। রায়হানের আকুতি মিনতি মনের কোনো না কোনো অংশ মেনে নিতে পারে না। কোথাও না কোথাও কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। এটাই হয়তো প্রথম প্রেম। হাজার চেষ্টা করলেও ভোলা যায় না। তবে মান্ধবী নিজের অপমানের প্রতিশোধ নেবে। যতদিন তার মন শান্তি না পাবে ততদিন সে রায়হানকে এড়িয়ে চলবে। স্রোতের বিয়ের পর থেকে রায়হান মান্ধবীর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে। ফোনের পর ফোন দেয়া, রাস্তাঘাটে প্রায় দাঁড়িয়ে থাকা, রাতে বাড়ির সামনে চলে আসা, বান্ধবীর সাথে সব ঠিক করার আপ্রাণ চেষ্টা করছে রায়হান। এখনো চেষ্টা করছে, কিন্তু বান্ধবীর সবটা সময় যথাসম্ভব এড়িয়ে চলেছে। ফোন ধরেনি, উল্টো নাম্বার ব্লক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ব্লক, রাস্তায় অপরিচিত মানুষের মতো এড়িয়ে গেছে। বাড়ির সামনে এসে সে দেখা দেয়নি। বান্ধবী যতই বলুক সে রায়হানকে ঘৃণা করে। রায়হান যে তার দুর্বলতা তা সে অস্বীকার করতে পারবে না। এগুলো ভাবতে ভাবতে অচেনা নাম্বার থেকে কল আসে। বান্ধবী দেখেও রিসিভ করে না। সে বুঝে নেয় রায়হান কল করেছে। এমন অনেক অচেনা নাম্বার থেকে রায়হান ফোন করেছিল। রায়হানের নাম্বার বুঝতে পেরে বান্ধবী ব্লক করে দিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার বান্ধবী ব্লক দিলেও না, রিসিভও করলো না। সে দেখতে চায় কি হয়। কল একের পর এক আসতেই থাকে, রিং অনবরত বাজতেই আছে। বোঝা যাচ্ছে অপর পাশের মানুষটা নাছর বান্দা। একে একে 15টা কল শেষ হলো। আবার বাজতে শুরু করলে বান্ধবী রিসিভ করে বিরক্ত নিয়ে বলে, এতবার কল দিয়েছেন কেন? যাক, অবশেষে রিসিভ করলে। আমি তো ভেবেছিলাম সেঞ্চুরি করব আজ। বাজে কথা বলবেন না, আপনি বিরক্ত করছেন আমায়। বললাম না বাজে কথা। ইদানিং একটা ছেলের সাথে দেখা যাচ্ছে তোমাকে। কে সে? বান্ধবী প্রথমে বুঝতে পারে না কি বলেছিল। তারপর মাথায় আসলো ডিপার্টমেন্টের নবীনবরণ উৎসবের জন্য কয়েকদিন যাবৎ ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়ের সাথে কয়েক জায়গায় যেতে হয়েছে তাকে। বুঝলো রায়হান তার কথা বলছে। বান্ধবী বিপরীতে প্রশ্ন করলো, যেই হোক, আপনি জিজ্ঞাসা করার কে? কি প্রয়োজন আপনার তার সাথে? প্রশ্নের বিপরীতে প্রশ্ন আমার পছন্দ নয়। দাঁত কিরমিয়ে বলে রায়হান। আপনার আমাকে এভাবে প্রতিদিন বিরক্ত করাটা আমার পছন্দ নয়। কাটকাট গলায় বলে বান্ধবী কথাটাই যেন রায়হান কষ্ট পেল। তবু পাত্তা না দিয়ে আবার শক্ত গলায় শোধায়, ছেলেটাকে বলো। আমি জানতে চাই কে সেই ছেলে যার সাথে একসাথে ভার্সিটিতে ঢোকো, একসাথে বের হও, রিক্সায় ঘোরো, শপিং মলে যাও, রেস্টুরেন্টে যাও, যার সাথে কথা বলতে গেলে তোমার মুখ থেকে হাসি সরেই না। অ্যান্সার মি। শেষের কথাটা চিৎকার করে বলে রায়হান। বান্ধবী ভয় পেলেও প্রকাশ করে না। নিজেকে ধাতস্থ করে থেমে থেমে মিথ্যে বলে, আমার বয়ফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি। এই দুটো শব্দ যেন বজ্রপাত সৃষ্টি করলো। রায়হান নিজের কানকে বিশ্বাস করতে পারল না। মনে হচ্ছে কেউ কানে গরম সীসা ঢেলে দিয়েছে। বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ধারাজ গলায় বলে, আমার সাথে মজা করো না বান্ধবী, এটা হতে পারে না। আপনার সাথে নিশ্চয়ই আমি মজা করার সম্পর্ক নয়, মজা করার ইচ্ছেও নেই। আপনি জিজ্ঞাসা করলেন তাই বললাম। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। রাখছি। না না, ওয়েট। তুমি আমার সাথে এমন করতে পারো না বান্ধবী। আমি তোমাকে ভালোবাসি। বান্ধবী হেসে উঠল শব্দ করে, তাচ্ছিল্য করে বলল, আমিও তো বলেছিলাম আমি ভালোবাসি আপনাকে। কি করেছিলেন তখন মনে করিয়ে দেব? একজন ঠকানোয় আপনি আবার আমার কাছে এসেছেন, আমাকে ভালোবাসেন বলছেন। তাতে আমি কি করব? আপনাকে মেনে নেব? এতটা সস্তা আমি? যাই হোক, আর কোনোদিন আমাকে কল করে ডিস্টার্ব করবেন না। আর হ্যাঁ, রাস্তাঘাটে বাড়ির সামনেও দাঁড়িয়ে থাকবেন না। বকাটের তালিকায় আপনাকে মানায় না। বলে কল কেটে দিয়ে কাঁদতে শুরু করে বান্ধবী। রায়হান কিছু বলতে পারে না। কি বলবে? সব দোষ তো তারই। আসলে কি তার? ইরাকে কি সে বিয়ে করতে চেয়েছিল? ওই কোষের পাগলামিগুলো তো প্রথম তার জীবনের প্রণয় পুষ্প ফুটিয়ে দিয়েছিল। কিন্তু বাবা মার সম্মান, এতদিনের প্রতিশ্রুতি, সে কিছু ভাবতে পারছে না। শুধু ওই কথাটাই মাথায় ঘুরছে, বান্ধবী আরেকজনকে ভালোবাসে। মোবাইলটা ঝুড়ে মারল সে। অদ্ভুত হেসে উঠে দেয়ালে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারতে শুরু করলো। পাশাপাশি বিলাপও বকছে। সব দোষ আমার। ঠিক করেছো বান্ধবী, একদম ঠিক করেছো। আজ মেহেরাতকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে। সে এখন বিপদমুক্ত। তাইফ, নোলক সাহেব এসেছে তার সাথে দেখা করার জন্য। মাহিরা তাইফ দেশে এসেছিল 1.5 মাসের জন্য। 1.5 মাস দেখতে দেখতেই চলে গেল। আগামীকাল রাতে ফ্লাইট। তারা হাসপাতাল থেকে বিদায় নিয়ে চলে যাবে ঢাকায়। বনলতা বেগমও চলে যাবেন। মেয়ে জামাই এসেছে ভিন দেশ থেকে, কিন্তু ছেলের অসুস্থতার জন্য কিছুই করতে পারেননি তিনি। বিদায়টা দিতে চান, নয় খারাপ দেখায়। মেহেরাত স্রোত আপাতত মেহেরাত সুস্থ হওয়া পর্যন্ত চট্টগ্রামেই থাকবে। মেয়েরাদের পায়ে চোটের কারণে এখন জায়গা পরিবর্তন করে এতদূর জার্নি করা ঠিক হবে না। তাই বনলতা বেগম বলেছেন মাহিরা চলে গেলে তিনি আবার চলে আসবেন এখানে।
মেহেরাতকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে বিকেলে। সবাই দুপুরের দিকেই বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাহিরা যাওয়ার সময় ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে, বলে, ভাই নিজের খেয়াল রেখো, ছুটি বাড়াতে পারেনি, না হয় তোমাকে এই অবস্থায় রেখে কখনোই যেতাম না। ভাইও বোনকে আগলে নেয়, আদরে স্বরে বলে, কান্না করবি না একদম। আই অ্যাম ফাইন। নেক্সট টাইম আসলে আমরা সবাই ট্যুরে যাব, ঠিক আছে? অশ্রুপূর্ণ চোখে হেসে ফেলে মাহিরা। তাদের ভাই বোনের সম্পর্কটা সব সময় সুন্দর, আর অনেক কথা হয় তাদের মধ্যে। মাহিরা যাওয়ার সময় স্রোতকে জড়িয়ে ধরে বলে, স্রোত, তুমি সত্যি খুব মিষ্টি। আমার ভাইয়ের জন্য এই 1.5 মাস তুমি যা করলে, সত্যি বলতে হয় আমার মা ঠিক মেয়েকেই পছন্দ করেছে। সাথে সাথে মেহেরাত বলে উঠল, শুধু মা করেনি, আমিও করেছি। আমি জোর করেছি, আমাকেও ক্রেডিট দে। মেহেরাতের কথা সবাই হেসে ওঠে। স্রোত লজ্জায় পড়ে যায়। এই লোকের সব জায়গায় পাগলামি করতেই হবে। সবাই চলে গেলে স্রোত মেহেরাতের সাথে কপট রাগ দেখিয়ে বলে, আপনি দিন দিন ঠোঁট কাটা হয়ে যাচ্ছেন, সবার সামনে লজ্জায় ফেলে দিলেন। স্রোতকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে স্রোতের উদয় মুখ ডুবালো। উল্লেখ্য মেহেরাত বেড়ে বসা, স্রোত তার পাশে দৌড়ানো। উদরে নাক ঘষতে থাকে মেহেরাত। স্রোত শিউরে ওঠে। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মেহেরাত বুক ডুবিয়েই বলে, তোমার এই অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ আমাকে নির্লজ্জ বানিয়েছে, আরো আরো পাগল প্রেমিক বানিয়েছে। স্রোত, কি করে পাগলামি ছাড়ি বলো তো? স্রোত মেহেরাতের চুলগুলো টেনে দিতে দিতেই বলল, ছাড়তে হবে না, আপনার পাগলামিতে আমি অভ্যস্ত মেজর সাহেব। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। সব ব্যাগ গোছানো শেষ। এখন হাসপাতাল থেকে চলে যাবে। ডাক্তার নার্সদের থেকেও বিদায় নেওয়া হয়ে গেছে। তারা শুভকামনা জানিয়েছে। বের হওয়ার সময় মেহেরাত স্রোতকে বলে, স্রোত, আমাদের প্রথম সংসার এই কেবিনটাই। ইচ্ছে করছে এখানে থেকে যাই সারা জীবন। এই রুমটায় না আসলে আমার স্রোতসিনীর আমার প্রতি অব্যক্ত ভালোবাসা আমি হয়তো কোনোদিন টেরই পেতাম না। আমার ব্যক্তিগত স্রোতসিনীর আত্মত্যাগ, স্বপ্ন বিসর্জন, রাত জাগা পরিশ্রম বিসর্জন, আমার যত্ন, সব সব এই রুমটায়। এই রুমটা আমাকে তোমায় দিয়েছে এক নতুন রূপে। এই রুমটায় আমার অর্ধাঙ্গিনীর আমার প্রতি সব ভালোবাসার স্মৃতি রয়েছে। 1.5 মাসের স্মৃতি আজীবন জীবন্ত থাকবে। স্রোত স্মিত হেসে বলল, এই হসপিটালে এই কেবিন সাক্ষী থাকো, স্রোতসিনী তার মেজর সাহেবকে কতটা চায়, কতটা ভালোবাসে। এই কেবিন মেজর সাহেবকে এটাও জানান দিক যে মেজর সাহেব যেন আর কখনো তার স্রোতসিনীকে এইভাবে একা ফেলে না যায়। তারপর আর কি, এই যুগল 1.5 মাসের যাত্রা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। ওই দিন রাতেই গা কাঁপিয়ে জ্বর আসে রায়হানের। হাতের অবস্থাও নাজেহাল। দুদিনেও সেই জ্বর কমার নাম নেই। নাওয়া খাওয়া সব বন্ধ। সে বালিশ থেকে মাথায় তুলতে পারে না, এমন অবস্থা। ডাক্তার জানায় অবস্থা এমন থাকলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হবে। জাহানারা বেগম বিপাকে পড়ে যান ছেলের অবস্থা থেকে। বলা বাহুল্য তিনি শুরু থেকে সবটা জানেন। বনলতা বেগমের বাড়িতে যতবারই বান্ধবী এসেছে তিনি তাকে নজরে রেখেছিলেন। ছেলের বান্ধবীর প্রতি করুণ দৃষ্টি, কথা বলতে যাওয়া, বান্ধবীর এড়িয়ে যাওয়া সবটাই তিনি খেয়াল করেছেন। বান্ধবী মেয়েটাকে তার প্রথম দিন থেকেই পছন্দ, কিন্তু বান্ধবীর সাথে তার ছেলে যা করেছে, তারপর বান্ধবীর জন্য প্রস্তাব পাঠাতে বাদ ছিল তার। তবে দিনের পর দিন ছেলের এই অবনতি, দুর্দশা তিনি দেখতেই পারছেন না। আজ ছেলের মুমূর্ষু অবস্থা থেকে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি বান্ধবীর সাথে দেখা করবেন। যা হওয়ার তা পরে দেখা যাবে। দরকার হলে বান্ধবীর বাবার কাছে মেয়েকে ভিক্ষা চাইবেন। ওদিকে স্রোত মেহেরাদের জীবন প্রতিকার মতোই কাটছে। মেয়েরাদ এখন অনেক সুস্থ। হাত পা ঠিক হতে যতদিন লাগবে ততদিনই একটু কষ্ট করতে হবে। তবে ডাক্তার জানিয়েছে বেশি ক্ষতি হয়নি। আর 1-1.5 মাসের মধ্যে মেয়েরাদ নিজের পায়ে হাঁটতে পারবে। এখন হুইল চেয়ারে ব্যবহার করতে হয়। স্রোত এখন পাকা গিন্নি হয়ে উঠেছে। সংসারে কাজ করা থেকে শুরু, মেহেরাতকে খাবার খাওয়ানো, ওষুধ দেয়া, গোসল করানো, কাপড় পরিবর্তন করে দেওয়া, ওয়াশরুমে নিয়ে যাওয়া, সব কিছুই এখন সে করে। শুধু রান্না করে না। বাসায় আসার পর রান্না করতে গিয়েছিল। মেহেরাত নিষেধ করেছে। সারাদিন এত কাজ করে রান্না করে নিজে অসুস্থ হওয়ার দরকারই নেই। রান্নার জন্য আলাদা লোক রাখা ছিল সেই করে। বসুন্ধরা আধার নেমেছে ঘটা করে। স্রোত মেহেরাতকে রাতের খাবার খাইয়ে দিচ্ছিল। মেহেরাদের ইচ্ছে করছে রাত্রি বিলাস করতে, ছাদে যেতে। কিন্তু সারাদিনের কাজ শেষে স্রোতের ক্লান্ত চেহারাটা দেখে তার ইচ্ছে করছে না স্রোতের কাছে আবদার করতে, স্রোতকে বিরক্ত করতে। কিন্তু 4 দেয়ালের মধ্যে 24 ঘন্টা থাকতে বিরক্ত সে। যদিও স্রোত তাকে নিয়ে প্রতিদিন বিকালে পার্ক থেকে ঘুরে আসে। মেহেরাদের মুখ ভার দেখে স্রোত জিজ্ঞেস করে, কি হয়েছে, মুখ ভার কেন? ভালো লাগছে না। কতদিন যাবৎ বিছানায় শুয়ে বসে আছি, একঘেয়ে লাগছে। তোমাকে বিরক্ত করছি প্রতি মুহূর্তে। এটা আমাকে অপরাধ বোধে ভোগায়। হঠাৎ কি হলো? কি করতে ইচ্ছে করছে এখন? আমার এখন রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে। এটা বললেই হয়?
আমি নিয়ে যাচ্ছি ছাদে, এতে অপরাধ বোধে ভোগার কি হলো? তুমি সারাদিন কত পরিশ্রম করো, সারা রাত জেগে থাকো আমার জন্য। এখন তোমাকে কি করে বলি এত রাতে আমায় ছাদে নিয়ে যেতে? স্রোত কিছু না বলে খাওয়া শেষ করে মেহরাদের মুখে মুছে দিয়ে চলে যায় কিচেনে। সেখান থেকে ফিরে এসে মেহরাদকে হুইল চেয়ারে করে লিফটের দিকে নিয়ে যেতে যেতে বলে, পৃথিবীতে যে আপনার অস্তিত্ব আছে এটাই আমার কাছে অনেক। আমি মনে করি আমি সারা জীবন যদি কোনো ভালো কাজ করে থাকি, তার পরিবর্তে আমি আপনাকে আবার ফিরে পেয়ে, আপনি যে সিচুয়েশন কমপ্লিকেশনস থেকে ফিরে এসেছেন, সেখান থেকে সচরাচর কোনো পেশেন্ট ফিরে আসে না। আপনাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আপনি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। বলতে বলতে তারা ছাদে পৌঁছে যায়। মেহরাদের মন মেজাজ আবার ফুরফুরে হয়ে যায়। এই অবস্থায় মানসিক হীনমন্যতায় ভোগা স্বাভাবিক। মাথায় কত রকমের খারাপ চিন্তা আসে। এমন অবস্থায় কত মানুষ সুইসাইড করে। সেদিক দিয়ে মেহরাত অনেক স্ট্রং। শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে যুগলকে, চারিদিক আলো দিয়ে ঘেরা। এখান থেকে আলোকে ঝলমলে শহরটা অনেক সুন্দর লাগছে। রাতের আকাশে এক ফালি চাঁদ দেখা দিয়েছে, তার অনেক দূরে কয়েকটা তারা মিটমিট করে জ্বলছে। অনেকটা সময় পর মেহরাত মুখ খুলল। স্রোত, বলুন। আমি মনে হয় বুড়ো হওয়ার আগেই মরে যাব। বুড়ো বয়সে তোমার যে যত্ন পাওয়ার কথা তা আমি এখনই পেয়ে যাচ্ছি। কথাটা শোনা মাত্রই স্রোতের রাগ লাগলো, অসম্ভব রাগ লাগছে। এতবার বোঝানোর পরেও মানুষটা এসব উল্টাপাল্টা কথা কেন বলে? সে মেহেরাদের সামনে গিয়ে দাঁড়ায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে শক্ত গলায় চেঁচিয়ে বলে, একটা থাপ্পড় মারবো বেয়াদব লোক। কতবার বলেছি এমন কথা বলবেন না, কতবার বলেছি। একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিব এখন, তারপর আমিও ছাদ দিব। আপনার সাথে আমিও পৃথিবী ছাড়বো। মেহেরাজ শব্দ করে হেসে ফেলল। তার তেজস্বিনী আবার রুদ্র মূর্তি ধারণ করেছে। এতদিন কোমলতার আবরণে ঢাকা পড়ে গিয়েছিল এই রূপ। মেহেরাতকে হাসতে দেখে স্রোতের রাগ আরো বেড়ে যায়। মেহেরাত হাসতে হাসতে বলে, কুল বউ কুল, আমি তো মজা করছিলাম, দেখতে চাইছিলাম কি করো তুমি। আমি তোমাকে এত সহজে এত তাড়াতাড়ি ছাড়ছি না, বুঝেছো? কাছে আসো পাগলি বউ আমার। মেহেরাদের বলতে দেরি, স্রোতের কাছে আসতে দেরি হয়নি। সে মেঝেতে বসে মেহেরাদের কোলে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেহেরাত বাধা দেয় না। এটা তো তার প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। সে স্রোতের চুলের ভাঁজে আঙুলের বিচরণ ঘটাতে ঘটাতে আকাশে তাকায়। মনে মনে বলে, এই মানবী যেন আমৃত্যু আমার হৃদয়ের রণ্যে স্রোতস্বিনী হয়ে তার প্রবাহ অব্যাহত রাখে। স্রোত এখনো কোলে মাথা রেখে আছে। অনেকটা সময় পর সে স্রোতকে ডাকলো। স্রোত। মাথা না তুলেই জবাব দেয় স্রোত, তুমি আমার মন আকাশের ওই এক ফালি চাঁদ। এবারও মাথা না তুলে স্রোত বলে, পাগল লোক। মেহেরাত হেসে ফেলে বলে, আমার পাগলামিতে তুমি বিরক্ত? এবার মাথা তুলে চাইলেও স্রোত। মেহেরাত স্রোতের চোখে নজর দিল। ওই চোখ ছলছল করছে, ওই দৃষ্টির উন্মাদনা প্রমত্ততা। মানবী তৎক্ষণাৎ বলে উঠল, আপনার পাগলামিতে আমি আসক্ত। পরদিন বিকেলে বান্ধবী ঘরে টুকটাক কাজ করছিল। আজ ল্যাব না থাকায় তাড়াতাড়ি বাসায় ফিরেছে সে। বাবা বাসায় নেই, কোনো এক কাজে শহরের বাইরে গিয়েছে। তখনই কলিং বেল বেজে ওঠে। বান্ধবী বুঝে উঠতে পারে না এ অসময় আবার কে এসেছে। এদিকে কলিং বেল অনবরত বেজে চলেছে। বান্ধবীর বিরক্ত লাগছে। অপরপোষের মানুষটা যেন তরই সয়েছে না। সে ভেবে নেয় ওই অসামাজিক মানুষকে কয়েকটা কথা শুনিয়ে দেবে। ফাঁসফাঁস করতে করতে দরজা খুলে সে অবাক হয়ে বলে, আন্টি আপনি? কেন, আসা নিষেধ? লজ্জায় পড়ে যায় বান্ধবী। লজ্জিত স্বরে বলে, ছি ছি আন্টি, তা কেন হবে? আমি বুঝতে পারিনি, সরি, ভেতরে আসুন। বান্ধবী জাহানারা বেগমকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে বসায়। জাহানারা বেগম জিজ্ঞেস করলেন, তোমার বাবা কোথায়? দেখছি না যে। বাবার কথা জিজ্ঞেস করায় বান্ধবী ভয় পেয়ে যায়। তবুও জানায় বাবা বাড়ি নেই। তারপর ওনাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে যায় সে। আপ্যায়ন তো করা লাগবে, যতই হোক বোনের চাচি শাশুড়ি বলে কথা। বান্ধবী চা বানাতে ব্যস্ত। তখন জাহানারা বেগম পেছন থেকে বলে উঠলেন, তুমি এত ব্যস্ত হয়েও না, তোমার সাথে জরুরি কথা আছে আমার। বান্ধবী বুঝতে পারে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন তিনি। সে বলে, আপনি বসুন, আমি আসছি। জাহানারা বেগম চা পান করতে করতে বললেন, আমি তোমার আর রায়হানের ব্যাপারে সবটা জানি। বান্ধবী যথেষ্ট অবাক হয়, নিজেকে ধাতস্থ করে বলে, আমার ওনার সাথে কিছু নেই। জানি আমি, কিছু যাতে হয় তার জন্যই আসা। বান্ধবী অবাক হয়ে শুধায়, মানে? শোনো তাহলে, ইরা আমার বড় বোনের মেয়ে। রায়হান ইরার থেকে কয়েক মাসের বড়। আমাদের বাবা চেয়েছিলেন আমাদের দুই বোনের সম্পর্ক আরো বেশি জোরালো করতে। তিনি চেয়েছিলেন রায়হান আর ইরার বিয়ে হোক। আমরাও আর দ্বিমত করিনি। সেই হিসেবে ছোট থেকে ওরা জানতো ওদের বিয়ে হবে, একসাথেই ওদের বড় হয়ে ওঠা। এতটুকু বলে জাহানারা বেগম থামলেন। বান্ধবী মনোযোগ দিয়ে শুনল। সে অবাক হয়েছে বটে, সেই বিষয়ে অবগত ছিল না। সে প্রসঙ্গ এড়াতেই বলে, আন্টি এগুলো আমাকে কেন বলছেন?
কারণ এগুলো তোমার জানা দরকার। তিনি আবার বলতে শুরু করলেন। বিয়ে ঠিক হলেও ওরা দুজন দুজনকে কখনোই ভাই বোন ছাড়া অন্য কিছু ভাবতে পারেনি। অনেকভাবে আমাদের বোঝানোর চেষ্টা করতো যেন বিয়েটা ভেঙে দিই, কিন্তু বাবার ইচ্ছেকেই আমরা প্রাধান্য দিয়েছিলাম। 1 বছর আগের কথা, প্রায় অনেক দিন ধরে রায়হান হাতে ফুল নিয়ে বাসায় আসতো। জিজ্ঞাসা করলে বলতো কোনো স্টুডেন্ট নাকি দিয়েছে। প্রতিদিনই দেয়, তবে সে সরাসরি দেয় না, ক্লাসরুমের টেবিলে রেখে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার না? আমার ছেলে চোখে মুখে এত উৎপল্লতা আমি এর আগে কখনো দেখিনি। তারপরে প্রায় খেয়াল করতাম ফোনের দিকে চেয়ে চেয়ে হাসতো, এক প্রকার লজ্জা পেত। প্রেমে পড়লে যেমনটা হয়। আমি ভেবেছিলাম ইরার সাথে বুঝি এতদিন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে এসেছে। প্রায় কয়েকদিন দেখলাম মন খারাপ করে বসে থাকে, খাওয়া দাওয়াও ছেড়ে দিচ্ছে। ভাবলাম ওর সাথে কথা বলা প্রয়োজন, গেলাম কথা বলতে। মন খারাপ কেন? ইরার সাথে কিছু হয়েছে? ছেলে আমার 2 হাত ধরে জবাব দিল, মা, এই বিয়েটা করলে কেউ সুখী হবে না, বিয়েটা ভেঙে দাও। এত বছরের ঠিক করা বিয়ে। আমি তখন রেগে গিয়ে বলি, কি যা তা বলছিস, মাথা ঠিক আছে? ঠিক নেই মা, এত বছর চেষ্টা করেও ইরাকে আমি ভালোবাসতে পারিনি, আর না ইরাও পেরেছে। তোমরা জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছো। আমি এই বিয়ে করতে পারবো না। আমার মনে অন্য একজন ঠাঁই করে নিয়েছে, আমি তাকে ভালোবেসে ফেলেছি মা। রায়হানের কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আমি কোনো কিছু না ভেবেই ওকে থাপ্পড় মেরে দিই, রাগে গিজগিজ করতে বলি, এই কথা দ্বিতীয়বার যেন তোর মুখে না শুনি। তুই শুধু ইরাকে ভালোবাসিস, আর কথা হয় না। চলে যাই আমি। পরদিন রাতে ওর ঘর থেকে ভাঙচুরের আওয়াজ পাই। গিয়ে দেখি ঘরের অবস্থা শোচনীয়। ওর হাতে একটা কাটা দাগ আছে, দেখো। ওই দিনই হাত কাটে। শান্ত করে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন বলে কি জানো,